আজকে আমাদের সিডিসিএস এর ক্লাস নাম্বার 3 ক্লাস হচ্ছে। অ্যাজ ডিসকাস ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস, আমরা বলেছি যে আজকে আমরা দুইটা পোর্শনে কাজ করব। একটা পোর্শনে আমরা কিছু ডকুমেন্টেশন নিয়ে ডকুমেন্টেশন চেক করব, বা দেখার চেষ্টা করব, মানে পরিচিত হব। এই ডকুমেন্টগুলি সবগুলি আমি ডিটেইল আবার আলোচনা করব, বাট একটু পরিচিত হব। আর সেকেন্ড হচ্ছে আমরা সুইফটটাকে একটু চেক করব, সুইফটে কোথায় কি আছে, বা সুইফটের সাথে এলসি ইস্যুসগুলিতে আমরা কোন দিকে কোনভাবে মুভ করি সেদিকে আমরা যাব। ফার্স্ট অফ অল, আমরা গতকালকের ক্লাসটাকে একটু রিভিউ করব, জাস্ট 2 মিনিটস আর 3 মিনিটস। গতকালকে আমরা আসলে লাস্ট ক্লাসে আমরা লেটার অফ ক্রেডিটের প্রসেস নিয়ে আলোচনা করেছি। লেটার অফ ক্রেডিটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি প্রসেস আছে, টোটাল প্রসেসগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। সেই টোটাল প্রসেসে আমরা একদম স্টার্টিং পয়েন্টে আমরা অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি দুইটা পার্টিকে চিনেছি, এবং ডকুমেন্টের কালেকশনস বা অন্যান্য প্রসেসের তুলনায় যে এটা স্পেশাল দুইটা নাম দিয়ে তাদেরকে চিহ্নিত করা হয়, সেই জায়গাটাতে আমরা কনসার্ন হয়েছে। এবং আমরা মানে মোটামুটি ডিটারমাইন যে ফার্দার যে কোনো কনভারসেশনে, যে কোনো ইস্যুতে, অ্যাজ এ সিডিসিএস প্রিপারেশন নেওয়ার স্টুডেন্ট হিসেবে অথবা ট্রেড এক্সপার্টাইজ হিসেবে, লেটার অফ ক্রেডিট প্রসেসিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের মানে ইম্পোর্টারের নাম বা বায়ারের নাম, আমরা এখন আর বায়ার বা ইম্পোর্টার বলবো না, আমরা তাকে সরাসরি অ্যাপ্লিকেন্ট হিসেবে ট্রিট করব। অ্যাজ ওয়েল অ্যাজ when we are saying about supplier, আমরা we will treated him or her as an beneficiary। অর্থাৎ বেনিফিশিয়ারি এবং অ্যাপ্লিকেন্ট এই দুইটা ইস্যু আমরা কভার করেছিলাম। ইস্যুইং ব্যাংকটা কভার করেছিলাম, তারপরে অ্যাডভাইজিং ব্যাংকটা কভার করেছিলাম, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকটা কভার করেছিলাম, নমিনেটেড ব্যাংকটা কভার করেছিলাম, নেগোশিয়েটিং ব্যাংকটা কভার করেছিলাম, রিইম্বার্সমেন্ট ব্যাংকটা কভার করেছিলাম, কনফার্মিং ব্যাংকটা কভার করেছিলাম। এই সকল ব্যাংকের রোল আমরা আলোচনা করেছিলাম, এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে এই সকল ব্যাংকের রোল নিয়ে আমরা আলাদা আলাদা আর্টিকেল পড়বো, এবং সেখানে আমরা আরো বিশদভাবে তাদের রোল নিয়ে আলোচনা করব। মোটামুটি আমরা একটা প্রসেস ফ্লো দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। সেই প্রসেস ফ্লোর একটা পর্যায়ে আমরা সেলস কন্ট্রাক্ট এবং প্রোফর্মা ইনভয়েসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে কোনো এলসি সাধারণত তিনটা জিনিসের উপর বেস করে হতে পারে। এক নাম্বার হতে পারে সেলস কন্ট্রাক্ট, দুই নাম্বার হতে পারে প্রোফর্মা ইনভয়েসের উপর বেস করে, তিন নাম্বার হচ্ছে ইনডেন্ট ইনভয়েসের উপর বেস করে। তাহলে যে কোনো লেটার অফ ক্রেডিট তিনটা জিনিসের উপর বেস করে স্টার্টিং হয়, অর্থাৎ ফান্ডামেন্টাল স্টার্টিং। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, এটা Hey, খুবই Norma, follow ইম্পর্টেন্ট। that. not only not only CDCS exam, it is also equally important for ভাইভা। ভাইভাতে এই কোয়েশ্চেনটা করা হয়। এখন আমি দুইটা জিনিসকে টিউন করব একসাথে, দুইটা জিনিসকে টিউন করব, মানে সবাই একটু মনোযোগ দিবেন, আমি বলে দিব কোনটা কোন জায়গার জন্য বলছি। আমরা এখন তিনটা জিনিসকে একসাথে অ্যালাইন করব। লাস্ট ডেতে দুইটা জিনিসকে অ্যালাইন করেছিলাম, আমরা সেলস কন্ট্রাক্ট নিয়ে কথা বলেছিলাম, আমরা প্রোফর্মা ইনভয়েস নিয়ে কথা বলেছিলাম। আজকে এই দুইটা জিনিসের সাথে আমরা একটা নতুন একটা ওয়ার্ড অ্যাড করেছি, যেটার নাম হচ্ছে ইনডেন্ট ইনভয়েস। বেসিকলি ইন্টারন্যাশনাল ট্রেডে ইনডেন্ট ইনভয়েসের অস্তিত্ব নাই, মানে খুব বেশি দরকার হয় না। ইনডেন্ট ইনভয়েসের নিয়ে কোনো জায়গায় কোনো কথা বলা থাকে না, বলা নাই। ইনফ্যাক্ট ইউসিপিতেও বলা নাই, আইএসবিপিতে বলা নাই, অথবা ফার্দার কোনো রুলস নিয়ে যখন আমরা আলোচনা করব সেখানেও সেটা নিয়ে বলা থাকে না, সেখানেও সেটা নিয়ে বলা থাকে না। সো ইন্টারন্যাশনাল ট্রেডে বলা না থাকলেও আমাদের লোকাল প্র্যাকটিসে এই ইন্ডেন্ট ইনভয়েসটা আমাদের জন্য প্রয়োজন, বা আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। বাট ইন্টারন্যাশনাল প্র্যাকটিসও কিন্তু এটা ইন্ডেন্ট ইনভয়েসটা ব্যবহার করা হয়। মানে রুলস আমাকে কভার করে না, বা রুলসে সেটার জন্য আবার স্পেসিফিকেশন নাই, বাট ইন্টারন্যাশনাল ট্রেডে কিন্তু এটা কভার করা হয়। সো তিনটা জিনিস এলসি ইস্যু করার জন্য যে আন্ডারলাইং কন্ট্রাক্ট হিসেবে তিনটা জিনিস কাজ করে: সেলস কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস এবং ইনডেন্ট ইনভয়েস। সেলস কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস গতকালকে আলোচনা করেছি, একটু রিপিট করছি। সেলস কন্ট্রাক্ট এবং প্রোফর্মা ইনভয়েস মূলত একই জিনিস, তবে সেলস কন্ট্রাক্ট হচ্ছে ফাউন্ডেশন। সেলস কন্ট্রাক্টে যেই প্রোডাক্টটা ইম্পোর্ট করা হবে, যারা ইম্পোর্ট করবে, যেভাবে ইম্পোর্ট করবে, ডিটেইল আলোচনার পাশাপাশি লিগ্যাল ইস্যুসটাকেও সেখানে ইনপুট দেওয়া হয়। অর্থাৎ লিগ্যাল ইস্যুতে ধরেন যদি এই কন্ট্রাক্টটা এক্সিকিউট না হয়, তাহলে কে এইটা লায়াবিলিটি নেবে, অথবা সেলার যদি গুডসটা সেল করে ফেলে,
বায়ার যদি গুডসটা নেওয়ার পর পেমেন্ট না করে, তাহলে এটার জন্য কে দায়ী থাকবে, অথবা কোন দেশের ল এর উপর বেস করে যদি কোনো ডিসপিউট ক্রিয়েট হবে, সেটা সলিউশন করা হবে। এই ডিটেইলগুলি, অর্থাৎ ল অ্যান্ড অ্যাক্টিভিটিস গুলি ডিটেইল যেখানে বলা থাকে, সেটাকে সেলস কন্ট্রাক্ট বলা হয়। সবচেয়ে স্ট্রং কন্ট্রাক্ট, মানে প্রোফর্মা ইনভয়েস এবং ইনডেন্ট ইনভয়েসের তুলনায় সেলস কন্ট্রাক্টটা বেশি ডেপথ, এই জন্য সেলস কন্ট্রাক্টের ফাউন্ডেশনটা বেশি স্ট্রং। প্রোফর্মা ইনভয়েস হচ্ছে সেলস কন্ট্রাক্টের উপর বেস করে তৈরি করা হয়, সেলস কন্ট্রাক্টের ম্যাক্সিমাম ইনফরমেশনই এখানে থাকে। তবে এখানে এডিশনাল যে ল এনফোর্সমেন্ট অথরিটির ইস্যুস অথবা কোন ল সাপোর্ট করবে, সেগুলি সাধারণত হাইলাইটেডলি বলা থাকে না। বাট ইম্পোর্টার এক্সপোর্টার কোন গুডস, কোন পোর্ট কোন জায়গা থেকে আসবে, কিভাবে আসবে, সেই ডিটেইলস জিনিসগুলি এই জায়গাটাতে আলোচনা করা থাকে, প্রোফর্মা ইনভয়েস। এবং এই দুইটা জিনিসই, সেলস কন্ট্রাক্ট এবং প্রোফর্মা ইনভয়েস, দুইটাই সাধারণত দুইটা জিনিসই সাধারণত কন্ডাক্ট করা হয়। সেলার সরাসরি সাইন করে, মানে বেনিফিশিয়ারি সরাসরি সাইন করে, এবং কাউন্টার স্টেপে অ্যাপ্লিক্যান্টও সরাসরি সাইন করে। অর্থাৎ বেনিফিশিয়ারি এবং অ্যাপ্লিক্যান্ট দুইটা পক্ষ নিজেরা সরাসরি সাইন করে এই পেপারটার মধ্যে। তাহলে ইস্যুইং ব্যাংকের কাছে যদি আহ ইস্যুইং ব্যাংকের কাছে যদি কোনো একজন অ্যাপ্লিকেন্ট একটা প্রোফর্মা ইনভয়েস নিয়ে আসেন, ইস্যুইং ব্যাংক প্রথমে চেক করে দুইটা পার্টি এটাতে কাউন্টার সাইন করেছে কি না। কাউন্টার সাইনটা দরকার কেন? কাউন্টার সাইনটা কাউন্টার সাইনটা দরকার বিকজ কাউন্টার সাইনটা না থাকলে উম, আপনার বোঝা যাবে না যে দুইটা পক্ষই প্রোফর্মা ইনভয়েসটা নিয়েছে। আচ্ছা, আমি এখানে একটা প্রোফর্মা ইনভয়েস এখানে দেখিয়েছি। সেই প্রোফর্মা ইনভয়েসে কিন্তু কাউন্টার কাউন্টার সাইনও ছিল। এটা হচ্ছে আমার সাপ্লায়ার সাইন, মানে বেনিফিশিয়ারির সাইন, সিল সাইন, এবং এখানে আমার ইস্যুড বাইয়ের কিন্তু অ্যাপ্লিকেন্টের সাইন ছিল। কিন্তু অ্যাপ্লিকেন্ট আসলে আমাদের বাংলাদেশে একজন অ্যাপ্লিকেন্ট, এবং এটা একদম লিগ্যাল এবং র একটা প্রোফর্মা ইনভয়েস আমি সেট করেছি, একদম র। যে জন্য আমি এখানে আসলে ইস্যু ইস্যু মানে অ্যাপ্লিকেন্ট হিসেবে আমার যে ব্যাংকের কাস্টমার, ওই কাস্টমারের নামটা আমি মুছে দিয়েছি সঙ্গত কারণে, কারণ কাস্টমার এটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, দ্যাটস ওয়াই। বাট এখানে এই অ্যাপ্লিকেন্টের নাম থাকবে এবং তার সিল দিয়ে সে সাইন করে দিবে। এই দুইটা সাইন আপনি কাউন্টার ভেরিফাই করবেন, ভেরিফাই না, আপনি যখন দুইটা সাইন দেখবেন, দেন ইউ উইল কনসিডার দ্যাট দ্য পিআই ইজ অ্যাকসেপ্টেড বাই বোথ পার্টি। ওকে। সেকেন্ড, থার্ড নাম্বার হচ্ছে ইন্ডেন্ট ইনভয়েস। আমার লোকাল লোকাল ইস্যুর ক্ষেত্রে, লোকাল বাংলাদেশের প্র্যাকটিসে ইন্ডেন্ট ইনভয়েসটা কাজ করে। ইন্ডেন্ট ইনভয়েসটা মানে কি? ইন্ডেন্ট ইনভয়েসটা মানে হচ্ছে অনেক সময় সাপ্লায়ার দেখা যে খুব জায়ান্ট সাপ্লায়ার, হিউজ সাপ্লায়ার, বড় ভলিউমের সাপ্লায়ার, অনেক বড় এক্সপোজার, অনেক বড় এক্সপোজার। যে সাপ্লায়ারের ধরেন ধরেন স্যামসাং, স্যামসাং ওয়ার্ল্ড ওয়াইড যে বিজনেস করে, তারা যদি মনে করে যে তারা প্রত্যেক কান্ট্রিতে প্রোডাক্ট ডেলিভারি সুবিধার জন্য একজন বা একটা প্রতিষ্ঠানকে এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে কি হবে? ধরেন স্যামসাং ইন্ডাস্ট্রি অথবা অ্যাপেল, অ্যাপেল যদিও দেয় না, অ্যাপেল তাদের সত্ত্ব অন্য কারোর সাথে এজেন্সি কন্ট্রাক্টে যায় না, স্যামসাংও যায় না, বড় স্যামসাংও নর্মালি যায় না। এগুলি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, অথবা কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, কেমিক্যাল, অর্থাৎ অর্থাৎ মার্কেটটা বেশি ধরতে হবে যে প্রোডাক্টগুলি দিয়ে। অর্থাৎ যেমন ধরেন স্যামসাং, you know very well, it is renowned and prominent company, আইফোন। বাট অনেক কেমিক্যাল কোম্পানি আছে যাদেরকে আমরা আসলে চিনি না। অনেক অনেক ধরেন মানে সুপারির কোম্পানি আছে যাদেরকে আমরা চিনি না, সুপারি বিজনেস করে লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস, তাদেরকে আমরা চিনি না। তারা মার্কেট ধরার জন্য, বিভিন্ন দেশের মার্কেট ধরার জন্য তাদের ওই দেশগুলিতে এজেন্ট নিয়োগ করে। এজেন্ট নিয়োগ করে কি তাদের সাথে? আচ্ছা, সাইন এজেন্ট নিয়োগ করে, সেই এজেন্টটা সাব বেনিফিশিয়ারির হয়ে, বেনিফিশিয়ারি এবং ওই এজেন্ট, ধরেন আমার এইখানে যে সাপ্লায়ার, এই যে সাপ্লায়ার এমসি মিত্র এসএনডি, ও হচ্ছে মানে বেনিফিশিয়ারি। ও ধরেন জাকির এন্টারপ্রাইজ আমাকে ওর এই প্রোডাক্ট সেলের জন্য ও আমাকে এজেন্ট হিসেবে নিয়োগ করলো। আমার সাথে এমসি মিত্রর একটা কন্ট্রাক্ট হবে, যেটাকে আমরা বলবো এজেন্সি কন্ট্রাক্ট। হওয়ার পরে সে আমাকে এম্পাওয়ার দিয়ে দিবে যে আমি চাইলে এমসি মিত্রর হয়ে আমি এই প্রোফর্মা ইনভয়েসটা ইস্যু করতে পারবো। এটা সে আমাকে এম্পাওয়ার দিয়ে দেয়। তো আমি কি করি? আমি তখন এখানে জাকির এন্টারপ্রাইজ লিখে
এমসি মিত্র এসএনডি কে বেনিফিশিয়ারি হিসেবে আমি কিন্তু তার নাম বেনিফিশিয়ারি লিখি, সে পেমেন্ট পাবে সব লিখি, কিন্তু প্রোফর্মা ইনভয়েসটা আমি তার এজেন্ট হিসেবে ইস্যু করতে পারি। এই যে এখানে যেখানে নিচে সাইন দিয়েছে এমসি মিত্র এসএনডি, এই জায়গাটাতে তখন সাইন দিবে জাকির এন্টারপ্রাইজ, কারণ জাকির এন্টারপ্রাইজ এমসি মিত্রের এজেন্ট হিসেবে কাজ করছে। আর এখানে অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লিকেন্ট সাইন করবে, এবং অ্যাপ্লিকেন্ট এই এমসি মিত্রের সাথে যোগাযোগ করার দরকার নাই, সে জাকির এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করে সকল টার্মস এন্ড কন্ডিশনস ঠিকঠাক করে ফিল আপ করে সে এলসি ইস্যু করে দিতে পারবে। এলসিটা এমসি মিত্রর কাছে চলে যাবে, এবং এমসি মিত্র পরবর্তী প্রসিডিওর অ্যাপ্লাই করবে। সে জাস্ট ওই জাকির এন্টারপ্রাইজ জাস্ট দুইটার মধ্যে এজেন্ট হিসেবে কাজ করলো। দিস টাইপস অফ ইনভয়েস ইজ কল্ড ইনডেন্ট ইনভয়েস। ইন্ডেন্ট ইনভয়েস অর্থাৎ লোকাল এজেন্ট, ফরেন বেনিফিশিয়ারির ফরেন বেনিফিশিয়ারির রিপ্রেজেন্টেটিভ যখন লোকাল এজেন্ট থাকে এবং সে যখন লোকালি কোনো এলসি ইস্যু করে, এলসি ইস্যু করার প্রোফর্মা ইনভয়েসটা সাইন করে, রেডি করে, প্রোফর্মা ইনভয়েসটা রেডি করে এই ফাইনাল সাইন হওয়ার পরে সে এইটা সাপ্লায়ারের কাছে বা বেনিফিশিয়ারির কাছে পাঠিয়ে দেয়, পাঠিয়ে বলে যে আমি কনফার্ম করেছি তোমার এই এলসিটা এখন প্রসেস হচ্ছে। এই ধরনের ইনভয়েসকে বলা হয় ইনডেন্ট ইনভয়েস। এখানে লেখা থাকবে ইনডেন্ট ইনভয়েস, ইনডেন্ট ইনভয়েস। ওকে, ফাইন, দিস ওয়ান ইজ কল্ড ইনডেন্ট ইনভয়েস। ওকে, সাইন যখন আসে, মূলত প্রোফর্মা ইনভয়েসটা ইস্যু হয় বেনিফিশিয়ারির কাছ থেকে, অথবা তার এজেন্ট যদি হয়, ইনডেন্ট যদি হয় তার কাছে। সো ফার্স্ট অফ অল সাইনটা এজেন্টেরই থাকে বা বেনিফিশিয়ারি থাকে, দেন সেকেন্ড ওয়ান অ্যাপ্লিকেন্ট পায়, অ্যাপ্লিকেন্ট সাইন করে ব্যাংকে সাবমিট করে। একটা প্রোফর্মা ইনভয়েস, তাহলে আমি মোটামুটি বুঝতে পেরেছি সেলস কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস এবং ইনডেন্ট ইনভয়েসের মধ্যে পার্থক্য কি। তিনটাই আমার একদম প্রাইমারি কন্ট্রাক্ট ফর এনি লেটার অফ ক্রেডিট। এখন আমি লাস্ট 1 মিনিট যে আলোচনাটা করব সেটা শুধু লোকাল লর জন্য অ্যাপ্লাই, শুধু লোকাল লর জন্য অ্যাপ্লাই, ফরেন ল না। হোয়াট ইজ দ্যাট ওয়ার্ড? সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, আমি এখন যে আলোচনা করছি শুধুমাত্র লোকাল ল এর জন্য, আপনাদের জানার জন্য, ট্রেড বুঝার জন্য, শুধুমাত্র লোকাল ল, এটা সিডিসিএস এর সাথে রিলেটেড না। খেয়াল করেন, আমরা আমি কিন্তু আহ, শুরুর দিক থেকে একটা জায়গাকে আমি আমি বলে এসেছি যে লেটার অফ ক্রেডিট ইজ দ্য এক্সেলেন্ট প্রসেস। হোয়াই ইট ইজ কল্ড এক্সেলেন্ট প্রসেস? নানা রকম যুক্তি আছে। আমরা বিভিন্ন ব্যাংকের আন্ডারটেকিং নিয়েছি, সাপ্লায়ারকে আমরা বিভিন্নভাবে পেট্রোনাইজ করেছি। ফার্স্ট আন্ডারটেকিং দিয়েছে ইস্যুইং ব্যাংক, সেকেন্ড আন্ডারটেকিং দিয়েছে কনফার্মিং ব্যাংক। বেনিফিশিয়ারি ইম্পোর্টার পেমেন্ট না দিলে, ইস্যুইং ব্যাংক পেমেন্ট না দিলে সেন্ট্রাল ব্যাংকে যেতে পারে, গভর্নমেন্টের মাধ্যমে রিলায়েবিলিটি ক্রিয়েট করতে পারে। অল হ্যাভ ডিসকাস লাস্ট ডে। এবং সেই জায়গা থেকে আমরা খুব স্ট্রংলি বলেছি যে বেনিফিশিয়ারি ইজ প্রিজার্ভ অর প্রোটেক্ট বাই মেনি ওয়েস। সাবসিকুয়েন্টলি অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন যুক্তি দিয়েছি। অ্যাপার্ট ফ্রম বেনিফিশিয়ারি অ্যান্ড অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ইস্যুইং ব্যাংক, অন্য বিভিন্ন কনসিডারেশনও কিন্তু এই লেটার অফ ক্রেডিটের প্রসেসের মধ্যে অ্যাড হয়, যেগুলি জেনুইননেসটা টেস্ট করার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। সেই জেনুইননেস টেস্ট করার আরেকটা ইম্পর্টেন্ট টোন আর টপিকস হচ্ছে ক্রেডিট রিপোর্ট চেকিং। আমি আমার কাছে ধরেন, আমি তো আমার কাছে আমার একজন অ্যাপ্লিকেন্ট ধরেন বিএসআরএম স্টিল একটা এলসি ওপেন করতে আসছে। বিএসআরএম স্টিল জনিত ইস্যুতে আমার কোনো কনফিউশন নেই, অ্যাজ এ ইস্যুইং ব্যাংক আমার কোনো সন্দেহ নাই। বিএসআরএম স্টিল একটা বড় কোম্পানি বা এটা, বিএসআরএম স্টিল একটা এলসি ওপেন করতে দিয়েছে $20 লাখ। সাপ্লায়ার হচ্ছে ধরেন এমএস মিত্র এসএনডি বা মালয়েশিয়ার। আমি কিন্তু বাংলাদেশ থেকে অ্যাজ এ ইস্যুইং ব্যাংক দেখতে পাই না মালয়েশিয়ার এই মিত্র এসএনডি আসলে রড তৈরি করে, রডের স্ক্যাপ তৈরি করে না কি তৈরি করে। তাহলে এই ইনফরমেশনগুলি আমি বাংলাদেশ থেকে অ্যাজ ইস্যুইং ব্যাংক আমার কিন্তু চেক করার একটা চেক পয়েন্ট আছে, দ্যাট ইজ কল্ড ক্রেডিট রিপোর্ট। ক্রেডিট রিপোর্টের চেক পয়েন্টটাকে কিভাবে মানে প্রসেসিং করা হয় আমাদের দেশে? আমাদের দেশে ক্রেডিট রিপোর্ট প্রোভাইডার কিছু এজেন্সি আছে যেটা সেন্ট্রাল ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকে। তারা প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ক্রেডিট রিপোর্ট বা ক্রেডিট সিস্টেম ক্রেডিটেবিলিটিটাকে অ্যানালাইসিস করে, করে রিপোর্ট তৈরি করে। আমরা যখন ইস্যুইং ব্যাংক কোনো এলসি ওপেন করতে যাই, আমি যখন কোনো বেনিফিশিয়ারির নাম দেখি কোনো পিএতে, আমি তখন সেই বেনিফিশিয়ারির ইনফরমেশনটা নেওয়ার জন্য ওই ক্রেডিট রিপোর্ট কোম্পানির কাছ থেকে, ধরেন বাংলাদেশে অনেকগুলি ক্রেডিট রিপোর্ট কোম্পানি আছে, যেমন ডিএনবি খুব বড় একটা ক্রেডিট রিপোর্ট কোম্পানি প্রোভাইড কোম্পানি, ক্রেডিলিঙ্ক একটা বড় ক্রেডিট রিপোর্ট প্রোভাইডার কোম্পানি, টরি একটা বড় ক্রেডিট রিপোর্ট প্রোভাইড কোম্পানি। এই কোম্পানির কাছ থেকে আমরা ওই সাপ্লায়ারের বা ওই বেনিফিশিয়ারি একটা ক্রেডিট রিপোর্ট
চেক করি, নেই। এটার জন্য তারা একটা কস্ট নেয়, বাট এটা অ্যাপ্লিকেন্ট কস্ট দেয়, বাট আমরা নেই। নিয়ে আমরা তার পুরো থরলি তার আহ, উম, তার ডিরেক্টরশিপ, কারা কারা কোম্পানিতে আছে, যারা আছে তারা কোনো স্যাংশন কান্ট্রির কোম্পানি কিনা, তারপর হচ্ছে কোন প্রোডাক্ট এই কাস্টমার তৈরি করে, প্রোডাক্ট লাইন যেটাকে আমার বলা হয়, তারপরে ওর ক্রেডিট রিস্ক কি, প্রিভিয়াস এলসি ওপেন টোপেন করার সময় সে কোনো জায়গায় গুডস এর কমিটমেন্ট দিয়ে গুডস সেন্ড করে না, এরকম কোনো স্ক্যাম আছে কিনা, মিডিয়াতে তার কোনো নেগেটিভ কোনো স্ক্যাম আছে কিনা, সে কোনো স্যাংশনের সাথে জড়িত আছে কিনা, সকল জিনিস তারা তাদের রিপোর্টে প্রোভাইড করে, আমরা সেটা চেক করি। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে এই চেকিং পয়েন্টটার একটা বার দেওয়া থাকে। সেটা হচ্ছে যদি কোনো এলসি প্রোফর্মার উপর বেস করে ইস্যু করা হয়, প্রোফর্মা ইনভয়েসের উপর বেস করে ইস্যু করা হয়, তাহলে 30,000 US ডলার বা তার বেশি অ্যামাউন্টের জন্য যদি এলসি ওপেন করা হয়, তাহলে ক্রেডিট রিপোর্টটা বাধ্যতামূলক। 30,000 ডলার বা ইকুইভ্যালেন্ট অন্য কোনো কারেন্সির ক্ষেত্রে কম হলে, তার চেয়ে যদি কম হয়, তাহলে ক্রেডিট রিপোর্টটা দরকার নাই। বাট কন্ডিশনটা এরকম না, দরকার নাই এটা বলা নাই, বলছে ব্যাংক যদি চায় যে গুগল চেক করে, অনলাইন চেক করে, সে যদি মনে করে যে সে ইনফরমেশন ইজ সাফিসিয়েন্ট, মানে 30,000 ডলারের কম অ্যামাউন্ট আসলে খুব বড় অ্যামাউন্ট না, সেই জন্য বলা হয় যদি ব্যাংক অনলাইন গুগল ইনফরমেশন দেখে যদি মনে করে যে না, জেনুইন সাপ্লায়ার এন্ড বায়ার, দেন সে এলসি ওপেন করতে পারবে ক্রেডিট রিপোর্ট ছাড়া। বাট কোনো কারণে কোনো সাপ্লায়ারের এগেইনস্টে যদি ইস্যুইং ব্যাংক সাসপিশিয়াস কোনো অ্যাক্টিভিটিস দেখে বা বা কোনো কারণে সে সন্দেহ করে, তাহলে যে কোনো অ্যামাউন্টের জন্য সে ক্রেডিট রিপোর্ট নিতে পারবে। আমাদের কান্ট্রি ল এটা আমাদেরকে সাপোর্ট করে। তাহলে প্রোফর্মা ইনভয়েসের জন্য 30,000 ডলার বা তার উপরের অ্যামাউন্টের জন্য ক্রেডিট রিপোর্ট লাগবে। 30,000 ডলার বা ইকুইভ্যালেন্ট অন্য কোনো কারেন্সির নিচের অংশের জন্য ক্রেডিট রিপোর্টটা বাধ্যতামূলক না, বাট আপনি নিতে চাইলে $1 এলসি ওপেন করার জন্য ক্রেডিট রিপোর্ট নিতে পারবেন। অল আর রিলেটেড উইথ প্রোফর্মা ইনভয়েস। আমরা ইন্ডেন্ট ইনভয়েসটা পড়েছি, মানে সেলস কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস দুইটার জন্যই 30,000। ইন্ডেন্ট ইনভয়েসের কথা বলেছি, এইটার জন্য হচ্ছে 40,000। 40,000। তাহলে আগের দুইটা প্রোফর্মা ইনভয়েস এবং সেলস কন্ট্রাক্টের সময় ছিল 30,000 অর অ্যাবাভ। ইন্ডেন্ট ইনভয়েসের ক্ষেত্রে হচ্ছে 40,000 অর অ্যাবাভ হলে ক্রেডিট রিপোর্ট লাগবে সাপ্লায়ার, আর তার কম হলে ক্রেডিট রিপোর্ট লাগবে না। আমার একটা প্রশ্ন সবার কাছে, ইন্ডেন্ট ইনভয়েসের ক্ষেত্রে বারটাকে একটু বাড়িয়ে দিল, 40,000-এ নিয়ে গেল কেন? আর প্রোফর্মা ইনভয়েসের ক্ষেত্রে 30,000-এ রাখলো কেন? মানে এটা একটু কম, মানে প্রোফর্মা ইনভয়েস যারা ইস্যু করছে সেই জায়গায় একটু সন্দেহ বেশি, এই জন্য অ্যামাউন্টটা কমের মধ্যে ক্রেডিট রিপোর্ট চাচ্ছে, 30,000 আর এবাব। আর ইনডেন্ট ইনভয়েসের ক্ষেত্রে অ্যামাউন্টটা 40,000 বা তার বেশি হলেই ক্রেডিট রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। ওয়াই? এটা সেম অ্যামাউন্ট রাখে না কেন, বা ওই জায়গাটাতে একটু কেন একটু ট্রাস্ট বিল্ড আপ হলো? কেউ কি বলতে পারবেন? আমাদের দেশে তো তার লোকাল এজেন্ট আছে, ভেরি গুড। শুধু কি এই জন্যই হইতে পারে রাইট। ঘটনাটা। ঘটনাটা গেস করে কামাল ভাই ঘটনাটা, যে ঘটনাটা বলেছেন, ইজ অ্যাবসলিউটলি সেইং রাইট টক। ঘটনাটা এইটাই দেখেন। তাহলে আমি যে আসলে যদি কোনো মানে পলিসি বুঝতে যাই, কোনো গাইডলাইন্স বুঝতে যাই, আপনি যদি এই গাইডলাইনের র মেথডটাকে, যেটা আমাদের সামনে আসলে এক্সপ্লোর হয়েছে, সেইটা যদি আপনি আসলে ব্যাক এন্ডের হিস্ট্রিটা জানেন, তখন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে আসলে ট্রেডটা খুব ইন্টারেস্টিং। সত্যিকার অর্থে ট্রেড যদি আপনি বুঝে পড়েন, ইট ইজ সো ইন্টারেস্টেড, সো ইন্টারেস্টেড। ইয়েস, কামাল ভাই ইজ রাইট, এক্স্যাক্টলি 100% রাইট। যেহেতু লোকাল এজেন্ট, তার উপর তো আমি কোনো কারণে কোনো ঝুট ঝামেলা হলে তাকে আমি ধরতে পারবো সরাসরি, দ্যাটস ওয়াই লোকাল এজেন্ট হওয়ার কারণে ক্রেডিট রিপোর্টের বারটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে 40,000। সো ক্রেডিট রিপোর্ট বার, ক্রেডিট রিপোর্ট লাগে, এটা আমাদের লোকাল কান্ট্রি সাপোর্ট করে, সো ইট ইজ অনলি ইউজড ফর আওয়ার লোকাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড বা সিডিসিএস এক্সামের সাথে এই ইনফরমেশনটা সাধারণত জড়িত হবে না, বা জড়িত করার দরকার নাই। প্রোফর্মা ইনভয়েসটা আমরা ডিটেইল দেখব পরের জায়গায়, ডিটেইল দেখব পরের জায়গায়। আমরা এখন আমাদের অন্য যেই লেটার অফ ক্রেডিট ইস্যু করার জন্য অন্য যেই যে ডকুমেন্টগুলি আছে সেগুলির সাথে একটু পরিচিত হব, কারণ আমরা সবাই ডিল করব, যারা বিশেষ করে নন ট্রেডে আছেন, আমরা সবাই ডিল করব এই জায়গাটাতে। দ্যাটস ওয়াই অন্য যে ডকুমেন্টগুলি লেটার অফ ক্রেডিটে সাধারণত থাকে, সেগুলি নিয়ে আমরা একটু কথা বলি। জাস্ট 1 মিনিট, আমাকে একটু সময় দেন।
লাস্ট উইকটা আসলে আমাদের সবার একটু মানে আজকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমরা সব মানে আউটিং মুড আছি বিভিন্ন ইস্যুসতে, ক্লাসটা না নেন। বাট আমরা ওই যে কন্টিনিউশনটা, কারণ কন্টিনিউশনটা কভার করতে পারবো না বলে আসলে ক্লাসটা মিস করি নেই। কারণ আপনাদের এখন ইম্পর্টেন্ট সিচুয়েশন কন্টিনিউ হচ্ছে, যে জায়গাটাতে প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা লিঙ্কড, বিশেষ করে যারা নন ট্রেডে আছেন। সো অনেকেই রিকোয়েস্ট করেছেন আজকে না, মানে ক্লাসটা না নেওয়ার জন্য। যারা রিকোয়েস্ট করেছেন আমি তাদেরকে ফোনে কনভিন্সড করেছি, বাট থ্রু আউট দ্য ক্লাস আমি রিকোয়েস্ট করছি তাদেরকে, প্লিজ আপনারা রেকর্ডটা একটু কভার করে ফেলবেন, রেকর্ডটা একটু কভার করে ফেলবেন। আই থিঙ্ক রেকর্ড কভার করলে আপনাদের প্রবলেমটা সলভ হবে, মানে খুব বড় ইস্যু হবে না। সো আমরা এখন ট্রেড রিলেটেড ডকুমেন্টগুলি দেখার চেষ্টা করব, দেখব, শুধু দেখব। এটার আর ডিটেইল মানে আলোচনা করব না, মানে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে যাব। যারা নন ট্রেডে আছেন, দিস ডকুমেন্টস আর সো ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ক্লাস ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ অল গাইস। যারা ট্রেডে আছেন, ইউ নো ভেরি ওয়েল দিস টাইপস অফ ডকুমেন্ট। আমরা রিভিউ করব ডকুমেন্টগুলি, এবং এই ডকুমেন্টেশনের এই যে টোটাল প্রসেস, দিস প্রসেস আর নট ডিরেক্টলি রিলেটেড উইথ সিডিসিএস এক্সাম। সিডিসিএস এক্সামের সাথে এই ডকুমেন্টগুলি সরাসরি লিঙ্ক নাই। যে ডকুমেন্টটা থাকবে আমি বলবো এটা সিডিসিএসও লাগবে, এটা নিয়ে আমরা ডিসকাস করবো, আমি জানবো। যেমন একটু আগে আমরা প্রোফর্মা ইনভয়েস নিয়ে আলোচনা করেছিলাম, ইয়েস দ্যাট ওয়াজ রিলেটেড পার্ট উইথ ডকুমেন্টারি ক্রেডিট অ্যান্ড, আন্টি আসছে মনে হয়, দেখো। এবং ওই ডকুমেন্টটা নিয়ে আমাদের ইউসিপিতে আমাদের একটা একটা স্পেশাল আর্টিকেল আছে, যেটা আর্টিকেল নাম্বার 18, আমরা সেটা নিয়ে আলোচনা করব আমাদের যখন সিরিয়াল 18 নাম্বার আর্টিকেলে যাব সেখানে। নাও মুভ অন। লোকাল এলসি, বিভিন্ন ধরনের এলসি ওপেন করার জন্য আমি বলেছি, প্রথম লাস্ট ক্লাসে বলেছি যে হ্যাঁ, অ্যাপ্লিক্যান্ট একটা প্রোফর্মা ইনভয়েস নিয়ে আমার কাছে আসবে, আমি তার এলসিটা ওপেন করে দিব না। অ্যাপ্লিক্যান্ট সে যে বাংলাদেশে মানে বাংলাদেশের অ্যাকসেপ্টেড ইম্পোর্টার, এটা আমি কিভাবে বুঝবো? সে তো মানে ইয়ে হতে হবে, আমাদের লাইসেন্সধারী ইম্পোর্টার হতে হবে। আদারওয়াইজ সে যে ইম্পোর্ট করবে, এটা কিন্তু আমি তার হয়ে ইম্পোর্ট করতে পারবো না। একটা কিছু কিছু এক্সেপশনাল আছে, বাট নর্মালি কোনো একজন ইম্পোর্টার যদি ইম্পোর্ট করতে চায়, তাহলে গভর্নমেন্টের একটা অথরিটি, অফিস অফ চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, যেটাকে বলা হয় CCINE, খুবই ইম্পর্ট্যান্ট একটা অথরিটি, আমাদের গভর্নমেন্ট অথরিটি, যেটার হেড অফিস হচ্ছে মতিঝিল পল্টন হেড অফিস। এই অফিস থেকে একটা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ IRC ইস্যু করতে হবে, মানে আপনি একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। এখন সার্টিফিকেট ইস্যু করতে হলে আপনার ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে, আপনার ট্রেড লাইসেন্স জমা দিতে হবে, তারপর আপনার এই বিজনেসের সাথে রিলেশন রয়েছে কিনা এগুলি দিতে হবে, এগুলি তারা দেখবে। তারা সকল চেকিং করে তারা এইরকম একটা সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করবে। দিস ইজ কল্ড IRC। তাহলে এখানে আমরা দুইটা সুন্দর ওয়ার্ড শুনলাম, একটা হচ্ছে IRC অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ CCI&E। দো ইট ইজ লোকাল, লোকাল ট্রেডের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট, বাট এটা আমাদের দেশের ট্রেড প্র্যাকটিস। সো আপনার কাছে কোনো একজন ইম্পোর্টার কোন একটা প্রোফর্মা ইনভয়েস নিয়ে আসলে আপনি প্রথমে বলবেন ভাই আপনার IRCটা দেন। IRCটা দিলাম, IRCটার মধ্যে তার নাম, টিন, বিন, এবং সে কত এক বছরে কত ডলারের এলসি ওপেন করতে পারে সেটা এখানে বলা থাকে, কত ডলার এলসি ওপেন করতে পারে বলা থাকে। এবং এই IRCটা যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে ইস্যু করতে হয়, মানে ব্যাংকে লিয়েন ব্যাংক বলা হয়, লিয়েন ব্যাংকের নাম বলা থাকে, যে নমিনেটেড ব্যাংক নেম এন্ড ব্রাঞ্চ এখানে বলা থাকে। এবং এইটার একটা ভ্যালিডিটি দেওয়া থাকে, কারণ এটা প্রতি বছর রিনিউ করতে হয়, কবে থেকে কবে ভ্যালিডিটি সেটা দেওয়া থাকে, এখানে সাইন দেওয়া থাকে। এইখানে অটোমেটেড, এখন তো আমাদের ডিজিটাল যুগ, এখানে একটা মানে স্ক্যান করে কাস্টমার ইনফরমেশন নেওয়ার মতো একটা ইয়ে থাকে, একটা একটা কিউআর কোড থাকে। আমি কিউআর কোডটা মুছে দিয়েছি, কারণ আপনারা ধরলে কিন্তু আমার এই কাস্টমারের ডিটেলটা দেখে যাবেন। আমি তো একটা কাস্টমারের একদম, এটা কিন্তু জেনুইন এবং লিগ্যাল, জেনুইন ডকুমেন্ট, মানে IRCটা এরকমই হয় এখানে। শুধু এই জন্য আমি নামগুলি, শুধুমাত্র নামগুলি একটু মুছে দিয়েছি আপনাদের সঙ্গত কারণে, একটু মানে কনফিডেন্সিয়ালিটা মেনটেন করার জন্য। বাট এই কিউআর কোডে আপনি ধরেন এটা নিয়ে আসছে কাস্টমার আপনার কাছে, আপনি মনে করবেন এটা ভুয়া না ঠিক, এই কিউআর কোডে আপনি যখন কিউআর কোড দিয়ে চেক করবেন দেখবেন যে কাস্টমারের ডিটেলটা পাওয়া যাবে। সো দিস ইজ কল্ড IRC। এটা CCIN ইস্যু করে, এবং এই IRCটা হচ্ছে ইম্পোর্টেন্সি ওপেন করার জন্য ফান্ডামেন্টাল ডকুমেন্ট। অনেক সময়, অনেক সময় আপনার কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট দেখতে পারবেন এখানে, মানে ইট ইজ সো 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 ইনফরমেটিভ ক্লাস। যারা নন ট্রেডে আছেন প্লিজ, ইভেন যারা ট্রেডে আছেন, অনেক ডকুমেন্ট আপনারাও চেক করেন না, দেখেন না। ইট ইজ অ্যানাদার ডকুমেন্ট। যারা আহ, ধরেন বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনগুলিতে লাইসেন্স প্রাপ্ত হন, ধরেন তারা
যেমন এখানে একটা লাইসেন্স দেওয়া হয়েছে বিইজেড এ, অথবা অন্য কোনো অথরিটির যদি আপনি লাইসেন্স প্রাপ্ত হন, তারা কিন্তু সেই ক্ষেত্রে আপনি সিসিআইএন এর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, আপনি বিডা থেকে একটা সার্টিফিকেট নিতে হবে আপনাকে। সেই সার্টিফিকেটটার ফরম্যাটটা এরকম, এবং ইট ইজ লাইক অ্যাজ আইআরসি। সো কেউ যদি বলে যে আমি স্পেশাল ইকোনমিক জোনের থেকে জোনে ইম্পোর্টার, দেন ভাই আপনি বিডার আপনার সার্টিফিকেটটা দেন। এই যে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির এরকম একটা সার্টিফিকেট সে প্রোভাইড করতে পারে। সো অলওয়েজ ইউ নট টু বি চেকড আইআরসি, কোনো কোনো সময় আপনার বিডার অ্যাপ্রুভাল অথবা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির অ্যাপ্রুভাল, এগুলি দিয়েও আপনি এলসি ওপেন করতে পারেন। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। আমরা জানি সবাই কোন একটা কাস্টমারের ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা প্রোভাইড করতে হয়, এবং আপনি এলসি ওপেন করার সময় কাস্টমারের এইটাও আপনি চেক করে নেন, বিকজ ইউ আর লায়েবল, আপনি তো কাস্টমারের হয়ে আন্ডারটেকিং দিবেন। সো সে বাংলাদেশে একজন ফ্রেশ কাস্টমার কিনা এতটুকু চেকিং করাটার দায়িত্ব কিন্তু আপনার। দেন দিস ওয়ান ইজ বিন সার্টিফিকেট, একটা কাস্টমার ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্টার সার্টিফিকেট, সে ঠিকঠাক ভাবে বিন মানে ট্যাক্স প্রোভাইড করে কিনা এই সার্টিফিকেটটা আপনার কাছে প্রোভাইড করে। দেন ট্রেড লাইসেন্স, কাস্টমারের ট্রেড লাইসেন্সটা, যদিও ট্রেড লাইসেন্স ইজ নট দ্য ম্যান্ডেটরি ডকুমেন্ট ফর লেটার অফ ক্রেডিট প্রসেসিং, বাট তারপরেও আমরা আসলে তার বিজনেস লাইনটা দেখার জন্য, তার পার্মানেন্ট অ্যাড্রেসটা চেক করার জন্য আমরা ট্রেড লাইসেন্সটাও চেক করি। এখন কিন্তু সবই ডিজিটাল, সবই ডিজিটাল, সব জায়গায় কিন্তু কিউআর কোড থাকছে, দেখেন এখানে কিউআর কোড আছে, হিয়ার ইজ অলসো ইনপুটেড কিউআর কোড। সো কিউআর কোড দিয়ে কিন্তু কাস্টমারের আপনি সেকেন্ড হ্যান্ড ভেরিফিকেশনটা বা জেনুইননেসটা চেক করে ফেলতে পারেন, নো ইস্যুস। প্রোফর্মা ইনভয়েস নিয়ে আমরা কথা বলেছি, এটা নিয়ে আমরা ফার্দার আরেকটা কথা বলবো। এটা হচ্ছে কাস্টমার অ্যান্ড ইস্যুইং ব্যাংকের এলসি এগ্রিমেন্ট। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অ্যান্ড এই ডকুমেন্টটাকে বলা হয় লিগ্যাল ডকুমেন্ট। কালকে যখন আমি কথা বলেছিলাম যে লেটার অফ ক্রেডিটের ডেফিনেশনে, যে ইস্যুইং ব্যাংক বলছে সাব বেনিফিশিয়ারিকে যদি তুমি ঠিকঠাক ভাবে ডকুমেন্ট সাবমিট করো, তাহলে আমি তোমাকে পেমেন্টটা দিয়ে দিব। অ্যাপ্লিকেন্ট এখানে কে তোমার চিন্তা করার দরকার নাই, এত বোল্ডলি একটা আন্ডারটেকিং দিচ্ছি, মানে এমনি তো দিব না, সেটার পিছনে আমি কাগজে কলমে অ্যাপ্লিকেন্টকে বিভিন্ন জায়গায় দায়বদ্ধ করে আমি আসলে আন্ডারটেকিংটা দিব। কারণ যদি আমি মানে কোনো কিছু নেই ইম্পোর্টারের কাছ থেকে, আমি আন্ডারটেকিং দিয়ে দিলাম সাপ্লায়ারকে বা বেনিফিশিয়ারিকে, তারপরে দেখা গেল যে ইম্পোর্টার প্রপার ওয়েতে আমাকে ফান্ড দিচ্ছে না, তখন আমি কি করব? কারণ গতকালকে একটা জায়গায় কিন্তু আমি বলে আসছি ফার্দার টাকা পাচ্ছি না। আপনারা একজন কোয়েশ্চেন করেছিলেন, যদি ইউপা সেলসের ক্ষেত্রে 6 মাস আগের আমি কাস্টমারের হয়ে পেমেন্ট দিয়ে দিলাম, 6 মাস পরে কাস্টমারের পেমেন্ট দেওয়ার কথা, বাট ইম্পোর্টার ইজ হ্যাজ নট সাবমিটেড অর প্রোভাইডেড দ্য ফান্ড, তখন আমি কি করব? আমি বললাম ফোর্স লোন করব। না, তাতেও হলো না। কি করব? আমি বললাম যে আমি কেস করব, এই কেসের ইস্যুটার সাথে এই পেপারটা জড়িত, সেই জন্য আমি আলোচনাটা অতটুকু পর্যন্ত নিয়ে গিয়েছি। এখানে আসলে হচ্ছে যে একটা এলসি এগ্রিমেন্ট সাইন হয় কাস্টমার এবং মানে ব্যাংক, ইস্যুইং ব্যাংক এবং অ্যাপ্লিকেন্টের মধ্যে, এবং এই জায়গায় বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করার পাশাপাশি ইম্পোর্টার এখানে তার সিল দিয়ে সাইন করেন, এখানে বিভিন্ন আন্ডারটেকিং আছে, এখানে সিল দিয়ে সাইন করেন। করার পরে এই ডকুমেন্টটায় এখানে 500 টাকার অ্যাডিসিভ স্ট্যাম্প এমবুশ করা হয়। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ যখনই স্ট্যাম্প কোনো ডকুমেন্টে এমবুশ করা হয়, দ্যাট উইল ট্রিটেড অ্যাজ অ্যান লিগ্যাল ডকুমেন্ট। সো যখন এখানে 500 টাকার স্ট্যাম্প লাগানো হয়, কোনো কারণে অ্যাপ্লিকেন্ট যদি আপনার কথার বাহিরে যায়, আপনি যদি ল এনফোর্সমেন্ট অথরিটির হেল্প নেওয়ার ইস্যু হয়, দিস ডকুমেন্ট ইজ কনসিডার্ড ইউ অ্যাজ লিগ্যাল ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টের উপর বেস করে আপনি তার নামে মামলা করবেন। এই জন্য এটাকে বলা হয় লিগ্যাল ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টটা লেটার অফ ক্রেডিট প্রসেসিং এর জন্য খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এবং কোনো ব্যাংকই এই ডকুমেন্টটা আন্ডার সাইন করা ছাড়া লেটার অফ ক্রেডিট প্রসেস করে না। এক এক ব্যাংকের এক এক ফরম্যাট হতে পারে, বাট এটা সেন্ট্রাল ব্যাংকের একটা স্পেসিফিক ফরম্যাট দেওয়া আছে, সব ব্যাংক তাদের মতো করে সেই ফরম্যাটটা ওপেন করে, এবং এখানে বিভিন্ন ইনফরমেশন থাকে, অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়ারি, কত ডলারের এলসি ওপেন করবে, কোন প্রোডাক্টটা আনবে, কোন দেশ থেকে আনবে, তারপরে এটা কি পার্শিয়াল শিপমেন্ট করে আনবে না ফুল ডকুমেন্ট একসাথে নিয়ে আসবে, এটার সাথে জড়িত ইন্স্যুরেন্স কভারেজ দিবে কে, তারপরে শিপমেন্ট ডেট হবে কবে, এলসিটা এক্সপায়ার হবে কবে, সব ইনফরমেশন এখানে দেওয়া থাকে।
Okay, so next document is insurance coverage note. Meanwhile, insurance coverage note is an international document. It is also directly related with CDCS preparation. সো এখন পর্যন্ত আমরা যে ডকুমেন্টেশন গুলি নিয়ে কথা বলেছি এর মধ্যে একটা ডকুমেন্ট বলেছি আমরা সিডিসিএস এর জন্য রিকোয়ার্ড, দ্যাট ওয়াজ প্রোফর্মা ইনভয়েস অথবা ইনডেন্ট ইনভয়েস অথবা সেলস কন্ট্রাক্ট। একটা, দিস ইজ দ্য সেকেন্ড ডকুমেন্ট যেটা লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড দুই জায়গায় প্র্যাকটিস। ইন্স্যুরেন্স কাভার নোট বা ইন্স্যুরেন্স ডকুমেন্ট, এটা নিয়ে আমাদের লেটার অফ ক্রেডিট প্রসেসিং এর ক্ষেত্রে ইউসিপি তে একটা ডিটেইল ক্লজ আছে, যেই ক্লজটাকে আমরা মানে আর্টিকেল 28 গিয়ে আমরা ইন্স্যুরেন্স কাভারেজ বলতে একটা একটা সেকশন আছে আমাদের, সেই সেকশনটা আমরা কভার করব। ইন্স্যুরেন্স কাভারেজটা হচ্ছে আমি দুইটা জিনিস বলি। প্রথমত লোকাল ল বলি, আমাদের লোকাল লতে বলা আছে যে বাংলাদেশে যত ধরনের, একটু মনোযোগ দিবেন, আমি বলেছিলাম আপনাদেরকে, কারণ আমি ইউসিপি তে ঢুকে গেলে কিন্তু লোকাল ল নিয়ে খুব বেশি কথা বলতে পারবো না, বাট ইউসিপির আগ পর্যন্ত লোকাল লর ইস্যুস গুলিকে আপনাকে অ্যালাইন করলে আপনার জন্য সুবিধা হবে। ইন্স্যুরেন্স কাভারেজ নোট নিয়ে আমরা সিডিসিএস প্রিপারেশন আলোচনা করব, একটা আর্টিকেল পড়বো। সো এটা নিয়ে আমি আরো ডিটেইল আলোচনা করব। আজকে শুধু ইন্স্যুরেন্স কাভারেজের যেই জায়গাটা নিয়ে কথা বলার চেষ্টা করছি, আমাদের লোকাল লোতে ইন্স্যুরেন্স কাভারেজের কথাটা কিভাবে বলা আছে। ইন্স্যুরেন্স কাভারেজ মানে কি? ইন্স্যুরেন্স কাভারেজ মানে হচ্ছে যেই গুডসটা ইম্পোর্ট করছি সেটা যদি পথে কোনো জায়গায় ডুবে যায়, তাহলে এটার একটা ইন্স্যুরেন্স করে রাখা, সেটার একটা ড্যামারেজ বা ক্ষতিপূরণ অ্যাপ্লিকেন্ট আদায় করা বা পাওয়া। আমাদের লাইফ ইন্স্যুরেন্স করি, আমরা বিভিন্ন ইন্স্যুরেন্স করি, ইট ইজ লাইক অ্যাজ দ্যাট। বাট আমাদের দেশে ইন্স্যুরেন্স কাভারেজটা লেটার অফ ক্রেডিট ইস্যু করার জন্য বাধ্যতামূলক করতেই হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এলসিতে, এলসির দুইটা পার্টি, অ্যাপ্লিকেন্ট এবং সাপ্লায়ার বা বেনিফিশিয়ারি। কে ইন্স্যুরেন্স কাভার করবে, কে ইন্স্যুরেন্স কাভারটা ইস্যু করবে, মানে কে ইন্স্যুরেন্স কাভারেজটা নিবে, অ্যাপ্লিকেন্ট না বেনিফিশিয়ারি? যদি বেনিফিশিয়ারি ইন্স্যুরেন্স কাভারেজটা নেয়, তাহলে বেনিফিশিয়ারি দেশের কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে সে নিবে। যদি গুডসটা ডুবে যায়, সেই কোম্পানির কাছ থেকে কাভারেজটা উদ্ধার করা হবে, কারণ গুডসটার মালিক আলটিমেটলি ইম্পোর্টার বা ইস্যুইং ব্যাংক। তখন তারা সেখান থেকে ওই ইন্স্যুরেন্স কাভারেজটা রিগেইন করে অ্যাপ্লিকেন্টকে বা ইস্যুইং ব্যাংককে পাঠাবে, যদি ইন্স্যুরেন্স কাভারেজটা কাভার করে বেনিফিশিয়ারি বা বেনিফিশিয়ারি কান্ট্রি বেনিফিশিয়ারি। বাট ইন্স্যুরেন্স কাভারেজটা যদি কাভার করে অ্যাপ্লিকেন্ট, তাহলে অ্যাপ্লিকেন্ট তার দেশের কোনো একটা কোম্পানির কাছ থেকে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স কাভারেজটা নিবে, এবং কোনো কারণে যদি গুডসটা ডুবে যায় তাদের কাছে ক্লেম করবে, এবং এই ক্লেম করলে ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে ফান্ড প্রোভাইড করবে, যতটুকু যেভাবে ক্লেম করলে, কতটুকু ক্লেম করলে কতটুকু টাকা পাবে, কি পাবে না পাবে, সেটা আমরা কিন্তু ইউসিপির আর্টিকেল 28 এর ডিটেইল আলোচনা করব, সেখানে গিয়ে আমরা ওইটা নিয়ে কথা বলবো। বাট এই ফান্ডটা তখন আহ, আমাদের দেশের যে কোনো একটা কোম্পানির কাছ থেকে আমরা তখন আদায় করবো। যেমন আমি এখানে যে ইন্স্যুরেন্স ডকুমেন্টটা এখানে দেখিয়েছি, এই ইন্স্যুরেন্স ডকুমেন্টের আমার যে অ্যাপ্লিকেন্ট সে ইন্স্যুরেন্স ডকুমেন্টটা ইস্যু করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের বাংলাদেশের একটা কোম্পানি, এবং এই ইন্স্যুরেন্স ডকুমেন্টটা ইস্যু করার জন্য সাধারণত সাধারণত যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কাভারেজ দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কাছ থেকে একটা প্রিমিয়াম নিবে। এই এলসির ক্ষেত্রে এই এলসির প্রিমিয়াম হচ্ছে, দেখেন দেখাচ্ছে টোটাল প্রিমিয়াম হচ্ছে 8,550 টাকা। এই প্রিমিয়াম দিয়ে আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, ইস্টল্যান্ড কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্সটা নিয়েছি, নিয়ে এটা আমি ডকুমেন্টের সাথে সেট করে দিয়েছি। আমার এই এলসিটা ইস্যু হয়েছিল 7,470 US ডলারের, এবং কি প্রোডাক্ট কোন ব্যাংকের আন্ডারে নিয়ে আসছে এটা ডিটেইল এখানে বলা থাকে। তাহলে অ্যাপ্লিকেন্ট তার এই এত টাকা প্রিমিয়াম জমা দিয়ে কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স ডকুমেন্টটা নিয়ে আসে, এবং ইস্যুইং ব্যাংক এগুলি সব চেক করে ঠিকঠাক আছে কিনা, কারণ গুডসটা ডুবে গেলে যাদের, যাতে এদের কাছ থেকে ড্যামারেজটা পাওয়া যায় প্রপার ওয়েতে, সেগুলি চেক করে সে বলে যে হ্যাঁ ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইজ ওকে, এইটা আমার রিলেটেড এলসির একটা ডকুমেন্ট হিসেবে ইস্যুইং ব্যাংক ট্রিট করে। আমি একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি বলার চেষ্টা করেছি দুইটা পক্ষই ইন্স্যুরেন্স ইস্যু করতে পারে, একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে সাপ্লায়ার। আপনার কি মনে হয়, যেহেতু ড্যামারেজ গেইন করা, রিকভারি করার ইস্যু, কোন দেশে ইন্স্যুরেন্সটা ইস্যু করলে অ্যাপ্লিকেন্ট অথবা ইস্যুইং ব্যাংক বেনিফিটস বেশি পাবে, কোন দেশে ইস্যু করলে? মানে ইম্পোর্টারের কান্ট্রিতে, আমাদের দেশ যদি ইম্পোর্টারের কান্ট্রি হয়, ইম্পোর্টারের কান্ট্রিতে ইন্স্যুরেন্স কাভারেজটা ইস্যু করাটা ভালো, নাকি বেনিফিশিয়ারি কান্ট্রিতে ইন্স্যুরেন্স কাভারেজটা ইস্যু করাটা ভালো? অ্যাপ্লিকেন্টের দেশে করাই ভালো। অ্যাপ্লিকেন্টের দেশে করাই ভালো, কারণ আমার তাকে গ্রিপ পাওয়ার থাকে আমার,
কিন্তু অন্য কান্ট্রিতে যদি আমি সাব বেনিফিশিয়ারি কান্ট্রিতে করি, তাহলে আমার গ্রিপিং পাওয়ারটা থাকে না, বেনিফিশিয়ারির হাতে থাকে। একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্স্যুরেন্স কাভারেজের ক্ষেত্রে যদি আমি বিদেশিরা ইন্স্যুরেন্স কাভারেজ ইস্যু করে, তাহলে আমাদের কারেন্সিটা বিদেশে চলে যায়, আমাদের দেশে থাকে না। কারণ ইসল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি যদি গ্রোন আপ করে, এখানে অনেকগুলি লোকের কর্মসংস্থান ক্রিয়েট হয়। সো সব পার্সপেক্টিভে ইন্স্যুরেন্স কাভারেজটা বাংলাদেশ থেকে বা ইম্পোর্টার করলে সেটা সবচেয়ে বেস্ট হয়। তবে বিভিন্ন কন্ডিশনের কারণে বিভিন্ন ইস্যুতে অনেক ইস্যু মিলিয়ে সাপ্লায়ারও করতে পারে। তবে আমাদের দেশের প্র্যাকটিসে ধরেন শতকরা 99% ইন্স্যুরেন্সই ইম্পোর্টার করে, 1-2% ইন্স্যুরেন্স সাপ্লায়ার বা বেনিফিশিয়ারি করে। এটা স্পেশাল গুডস, সেনাবাহিনীর প্রোডাক্ট, সেন্সিটিভ গুডস অথবা বিশেষ কোনো গুডস আনার ক্ষেত্রে বেনিফিশিয়ারি ইন্স্যুরেন্স কাভারেজটা নেয়। যেমন ইপিজেড এ যারা যে সকল কাস্টমার আছে, তাদের ক্ষেত্রে বেনিফিশিয়ারি নিতে পারে ইন্স্যুরেন্স কাভারেজটা। আদারওয়াইজ ম্যাক্সিমাম সময় ইম্পোর্টাররাই সাধারণত ইন্স্যুরেন্স কাভারেজটা নেয়। তাহলে যেহেতু এক্সেপশনাল হলেই বেনিফিশিয়ারি কাভারেজটা করতে পারে, সেজন্য এই এক্সেপশনাল কোনো কেস যদি আসে, কোনো ইন্স্যুরেন্স পিআই এর কন্ডিশনে যদি বলা থাকে যে ইন্স্যুরেন্স কাভারেজটা করবে অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি, তখন সেটার জন্য আমাদের কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিতে হবে। যদি ইন্স্যুরেন্স কাভারেজটা বেনিফিশিয়ারি করতে হয়, তাহলে কেন করছে তারা, এটার পিছনের কন্ডিশন কি, এগুলি রিচেক করার জন্য একটা অ্যাপ্রুভাল নিতে হবে মিনিস্ট্রি অফ কমার্সের কাছ থেকে। মানে এটা আসলে একটা একটা চেক পয়েন্ট অ্যান্ড রেস্ট্রিক্টেড পয়েন্ট, যে আমরা আসলে এটা চেক করছি, মানে কাস্টমারদেরকে এনকারেজ করছি যে তোমরা তোমাদের দেশে ইন্স্যুরেন্স কাভারেজটা নাও। এটুকু আমার লোকাল ল ছিল, বাট ইন্টারন্যাশনাল লতে ইন্স্যুরেন্স কাভারেজ নোট এবং এইটার ডিটেইলটা বলা আছে, এবং আমরা সেটা দেখবো, আমরা একটা আর্টিকেল পড়ে দেখবো। সো ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি ডকুমেন্ট ফর লেটার অফ ক্রেডিট ইস্যুইং প্রসেস। ইম্পোর্ট পারমিট অনেক সময় অনেক ধরনের, আপনার আমরা যখন মানে আমাদের লোকাল একটা ল পড়বো যেটাকে আমরা আইপিও বলি, ইম্পোর্ট পারমিট অর্ডার, সেখানে বাংলাদেশে কোন কোন প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করতে পারবো সেটার একটা লিস্ট দেওয়া আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাম কিছু স্পেশাল প্রোডাক্ট আছে যাদেরকে বলা হয় রেস্ট্রিক্টেড গুডস, অর্থাৎ ওই গুডসগুলি ইম্পোর্ট করার জন্য ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি অবটেন পারমিশন ফ্রম রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অর ডিভিশনস। বিভিন্ন, যেমন প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে পারমিশনের ইস্যুস থাকতে পারে। ঔষধ রিলেটেড ইস্যু হলে ড্রাগ অ্যাসোসিয়েশনের কাছ থেকে পারমিশন নেওয়ার ইস্যুস থাকতে পারে। অথবা যদি আপনি গার্মেন্টস রিলেটেড ইস্যু থাকে, ব্যবসার কাছ থেকে পারমিশনের দরকার থাকে। সো রেস্ট্রিক্টেড গুডসগুলি ইম্পোর্ট করার জন্য রেসপেক্টিভ রেসপেক্টিভ অথরিটির কাছ থেকে আপনার পারমিশন নিতে হয়। সেরকম একটা পারমিশন অর্ডার আমি এখানে সাবমিট করেছি, ইম্পোর্ট পারমিট অর্ডার। এখানে আমার একটা কাস্টমার আছে, যে কাস্টমারটা ভিয়েতনাম থেকে একটা রিডিউস অফ স্ট্রেচ একটা প্রোডাক্ট নিয়ে আসছে। এটা আসলে কি করে, এটা হচ্ছে হারপিক বানানোর জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করা হয়। ইটস লাইক অ্যাজ কেমিক্যাল, বাট এই কেমিক্যালটা অনেক সময় এই কেমিক্যালটা অন্য প্রোডাক্ট, অর্থাৎ পশু খাদ্য তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। সেই জন্য এটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, যে কে আনবে তার আসলে বিজনেস লাইনটা তার সাথে রিলেটেড কিনা এটা চেক করার জন্য এটা করা হয়, যেহেতু এটা একটা পয়জনাস কেমিক্যাল। সো আমার যে কাস্টমার আসলে আনে, তারা হারপিক তৈরি করে। সো তাদের ওই লাইসেন্স প্রোভাইড করা আছে, লাইসেন্স পিআই সহ মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে যখন প্রোভাইড করেছে, তখন অটোমেটেড এই সার্টিফিকেটটা তাদেরকে প্রোভাইড করেছে। সো আমি এই সার্টিফিকেটটা পেলে আমি এলসি ইস্যু করতে পারবো। সো আমাদের দেশে যারা ইম্পোর্টে কাজ করেন, বিভিন্ন ধরনের ইম্পোর্ট প্রোডাক্ট আনার ক্ষেত্রে সেটা আমাদের যে দেশে রেস্ট্রিক্টেড কিনা, এবং সেই গুডসটা ইম্পোর্ট করার জন্য কোনো অথরিটির পারমিশনের দরকার আছে কিনা, এইগুলি আপনি রিচেক করে কিন্তু এলসি ওপেন করতে হবে। এবং এই রিচেক প্রসিডিউরগুলি টোটালি আমাদের ইম্পোর্ট পারমিট অর্ডার অর্থাৎ আইপিও তে বলা আছে। আমি আপনাদের গ্রুপে ইম্পোর্ট পলিসি অর্ডার এবং এক্সপোর্ট পলিসি দুইটা জিনিসের সফট কপিটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। অনেকের কাছে আছেন, আমি সফট কপিটা দিয়ে রাখবো। যদি কারো মানে নিজের মধ্যে যদি কোনো ধরনের কিউরিসিটি কাজ করে যে আমি একটু চেক করব, দেখব, আপনি চাইলে দেখতে পারেন। বাট আমার সিরিয়াস প্রিপারেশনের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই, আমি ডিসকাস করব না মানে ফার্দার। আমি শুধু এখন প্রসেসের জন্য আপনাদেরকে একটু অ্যাড করিয়েছি বা নিয়েছি। ইট ইজ অ্যানাদার ডকুমেন্ট, যেটা হচ্ছে ওই যে একটার মতোই। আপনি যদি কোনো সফটওয়্যার নিয়ে আসেন, অথবা আপনি যদি কোনো মোবাইল ইনগ্রিডিয়েন্ট নিয়ে আসেন, অথবা এমন কোনো গুডস নিয়ে আসেন, যেমন আইসি খুব ইম্পর্ট্যান্ট জিনিস। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টেরোরিজমে সবচেয়ে ডেঞ্জারাস প্রোডাক্ট আইসি।
আইসি মানে হচ্ছে ছোট ছোট পয়েন্ট, ছোট ছোট পয়েন্টের কয়েকটা প্রোডাক্ট, যে পয়েন্টগুলি বোমা তৈরি করার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সো এই প্রোডাক্টগুলি ধরেন আপনি মোবাইল অ্যাক্সেসরিজ কোম্পানির মালিক, আপনি মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আপনি যদি ওই রকম কোনো আইসি নিয়ে আসতে চান, তাহলে আপনি কিন্তু বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশনস কমিশনের কাছ থেকে আপনার এরকম একটা এই টাইপের একটা অ্যাপ্রুভাল আনতে পারেন। একদম ব্রড যদি বলি, কোনো সফটওয়্যার রিলেটেড ইস্যু যদি থাকে, সেটাও কিন্তু এদের কাছ থেকে পারমিশনের দরকার হয়ে থাকে। যেমন আমার এই কোম্পানি আসলে পারমিশন টু ইম্পোর্ট টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট অ্যান্ড সফটওয়্যার ইন ফেভার অফ, ওই কোম্পানিটার নাম। আমার আসলে সফটওয়্যার আনতো এই কোম্পানি, বাংলাদেশের খুবই জাইগান্টিক একটা কোম্পানি এই কোম্পানি। দুইটা ডকুমেন্ট আমরা দেখেছি এখানে। নেক্সট আসি, একটু সবাই জাস্ট ইমাজিন করব, সবাই একটু ইমাজিন করব প্লিজ। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টোন, আমরা খুব ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি এখন। যারা নন ট্রেডে আছেন তাদের জন্য খুব জরুরি। আমরা ভিজুয়ালাইজ করেছিলাম যে লেটার অফ ক্রেডিট ইস্যু করে পিআই পেয়েছি, তারপর একটা সুইফট লেটার অফ ক্রেডিট ইস্যু করেছি। লেটার অফ ক্রেডিটটা অ্যাডভাইজিং ব্যাংক অথবা সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক অ্যাড হয়ে লেটার অফ ক্রেডিটটা বেনিফিশিয়ারির কাছে চলে গেছে। বেনিফিশিয়ারি লেটার অফ ক্রেডিটটা পাওয়ার পরে গুডস রেডি করেছে এবং সে ডকুমেন্ট রেডি করেছে। গুডসটা পাঠানোর পরে সেই গুডস রিলেটেড ডকুমেন্টগুলি সে তার দেশের একটা ব্যাংকে সাবমিট করেছে। যে ব্যাংকটার নাম কি জানি, ভুলে গেছি আমি, কেউ কি বলতে পারবেন? নমিনেটেড ব্যাংক। জি, নমিনেটেড ব্যাংক। নমিনেটেড ব্যাংক। এনিওয়ান হ্যাভ কনফিউশন? নমিনেটেড ব্যাংক আমরা আলোচনা করেছিলাম। নমিনেটেড ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করবে, ডকুমেন্ট সাবমিট করে, কারণ তার সাথে তো ইস্যুইং ব্যাংকের রিলেশন নাই। ডকুমেন্ট সাবমিট করে, কারণ তার আশা হচ্ছে ওই নমিনেটেড ব্যাংক সেই ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকে সেন্ড করবে। ইস্যুইং ব্যাংক তার রিইনভার্সমেন্ট ব্যাংকের মাধ্যমে সেই নমিনেটেড ব্যাংকে ফান্ডটা দিয়ে দিবে। নমিনেটেড ব্যাংকে যেহেতু অ্যাপ্লিকেন্টের সাপ্লায়ারের অ্যাকাউন্ট আছে, সে ওই অ্যাকাউন্টের মাধ্যমে ফান্ডটা অরিজিনাল সাপ্লায়ারকে দিয়ে দিবে। আমরা প্রসেসটা পড়ে আসছিলাম, সেটার প্র্যাকটিক্যাল দেখবো। দিস ওয়ান ইজ নমিনেটেড ব্যাংক। সাপ্লায়ার সকল গুডস ডকুমেন্টগুলিকে এক করে সিটি ব্যাংক মালয়েশিয়াতে ডকুমেন্ট সাবমিট করেছে। সিটি ব্যাংক মালয়েশিয়া এরকম একটা, এটাকে বলা হয় ফরওয়ার্ডিং শিডিউল, ডকুমেন্টের উপরে এরকম একটা ফরওয়ার্ডিং শিডিউল দিয়েছে, এরকম একটা ফরওয়ার্ডিং শিডিউল দিয়েছে, দিয়ে এই ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকে পাঠিয়েছে। দেখেন ডকুমেন্টের এখানে মানে ইস্যুইং ব্যাংক যেদিন ডকুমেন্টটা পেয়েছে সেটার রিসিট, সিটি ব্যাংক, বিল রেফারেন্স নাম্বার, কারণ এই অ্যাপ্লিকেন্টের এইএলসি রেফারেন্স নাম্বারটা হচ্ছে এটা, ফ্রম সিটি ব্যাংক টু এত এত, কোথায় পাঠিয়েছে? টু বাংলাদেশের একটা ব্যাংকে পাঠিয়েছে, ইস্যুইং ব্যাংকে পাঠিয়েছে। আমি ইস্যুইং ব্যাংকের নামটা মুছে দিয়েছি, বাংলাদেশের ব্যাংক বলে, মানে এনসিসি ব্যাংক হতে পারে, ইউসিবিএল হতে পারে, অন্য কোনো ব্যাংকের নাম হতে পারে। এইখানে অ্যাপ্লিক্যান্ট কোন বেনিফিশিয়ারি, তারপরে কোন টেনর, মানে আমি লোকাল রিলেটেড ইস্যুসগুলি কিন্তু হাইলাইট করা, বিকজ এটা তো প্র্যাকটিক্যাল ডকুমেন্ট, এই জন্য। কত ডলারের এলসি? এত ডলারের এলসি, তারপরে এলসি রেফারেন্স নাম্বার কত, সকল ইনফরমেশন দিয়ে দিয়েছে। পাশাপাশি সে ছোট্ট করে একটা লিখে দিয়েছে, অন পেমেন্ট প্লিজ রেমিট প্রসিড বাই টিটি টু আওয়ার ইউএসডি অ্যাকাউন্ট। আমি বলেছিলাম লাস্ট ডেতে, মনে আছে কিনা আপনাদের, যে ইস্যুইং ব্যাংকের এখান থেকে তার একটা নষ্ট মেনটেন করতে হয়, যেটাকে আমরা ইউএসডি অ্যাকাউন্ট বলবো। বেনিফিশিয়ারিও, বেনিফিশিয়ারির ব্যাংকও একটা ইউএসডি অ্যাকাউন্ট মেনটেন করে। আমার যে অ্যাকাউন্ট আছে আমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিব তুমি এই ইউএসডি অ্যাকাউন্টে দাও, সে তো ওকে পাবে না, মালয়েশিয়ার অ্যাকাউন্ট পাবে না, ও আর তখন তাকে ফান্ডটা প্রোভাইড করবে। সেইটারই প্র্যাকটিক্যাল সে বলে দেয় এখানে যে প্লিজ প্রসিড টিটি টু আওয়ার ইউএসডি অ্যাকাউন্ট, এই যে আমাদের ইউএসডি অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এত, এই অ্যাকাউন্টে তুমি একটু আমার ফান্ডটা দিয়ে দিবা। আমার নষ্ট অ্যাকাউন্ট হচ্ছে সিটি ব্যাংক নিউ ইয়র্কে, তুমি যদি এই অ্যাকাউন্টে সিটি ব্যাংক নিউ ইয়র্ক উল্লেখ করে তুমি যদি আমাকে ফান্ডটা দিয়ে দাও, ফান্ডটা আমি পেয়ে যাবো। ধরেন আমার সিটি ব্যাংক কি নিউ ইয়র্ক আমার নষ্ট না, আমার নষ্ট হচ্ছে জেপি মর্গান, তখন আমি কি করি, আমার রিইনভার্সমেন্ট ব্যাংক জেপি মর্গান, তখন আমি জেপি মর্গানকে বলে দেই, জেপি মর্গান প্লিজ রেমিট, কত ডলার রেমিট করবে, এখানে যে এলসি ভ্যালু আছে সেটা রেমিট করো, কোথায়? সিটি ব্যাংক নিউ ইয়র্কে রেমিট করো, সিটি ব্যাংক নিউ ইয়র্কের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এত। আমাদের দেশে জাস্ট বিএফটিএন ব্যাংক ট্রান্সফারের মতো তাদের দেশে এটা। জেপি মর্গান ইউএসএ, সিটি ব্যাংক ইউএস এর এই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে দিবে, কাজ শেষ। কিন্তু আপনি সিটি ব্যাংক নিউ ইয়র্কে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন না, বিকজ ইন্টারন্যাশনাল রেগুলেশন সেটা সাপোর্ট করে না। সো সিটি ব্যাংক নিউ ইয়র্কে যখন এই অ্যাকাউন্টে ফান্ড দিয়ে দিবেন, সিটি ব্যাংক নিউ ইয়র্ক তখন ওই ফান্ডটা
সিটি ব্যাংক মালয়েশিয়ার অ্যাকাউন্টে প্রোভাইড করে দিবে, সিটি ব্যাংক মালয়েশিয়া, কারণ ডকুমেন্টটাতে আসছে সিটি ব্যাংক মালয়েশিয়া থেকে, নমিনেটেড ব্যাংক সিটি ব্যাংক মালয়েশিয়া, কারণ তাদের সাথে তো অ্যাকাউন্ট আছে। সে সিটি ব্যাংক মালয়েশিয়া যখন সিটি ব্যাংক ইউএসএ যখন দেখবে যে দিস ডকুমেন্ট ইজ পার্টিন উইথ দিস রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বার তো আমার সিটি ব্যাংক মালয়েশিয়ার, সো সিটি ব্যাংক মালয়েশিয়ার অ্যাকাউন্টে ফান্ডটা ক্রেডিট করে দিবে, করে এই রেফারেন্সটা দিয়ে দিবে যে এলসির ফান্ড ঢুকছে, এটা তোমাকে আমি ক্রেডিট করে দিলাম। তখন সে ফান্ডটা ডেবিট করে নিয়ে কাস্টমারকে দিয়ে দিবে, তার যে রিলেভেন্ট চার্জ আছে সেগুলি ডিডাক্ট করে কাস্টমারকে প্রোভাইড করবে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ ফরওয়ার্ডিং শিডিউল? মানে এবার কি মাথায় ঢুকছে যে সিস্টেমটা আসলে সোজা সুন্দর, কঠিন না, কিন্তু সিস্টেমটা ইজিয়ার। ফরওয়ার্ডিং শিডিউলটা আমরা দেখেছি। বিল অফ এক্সচেঞ্জ, এটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের একটা ডকুমেন্ট। সো ইন্টারন্যাশনাল ট্রেডের এখন পর্যন্ত আমরা দিস ইজ দ্য ফোর্থ ডকুমেন্ট, 4 নম্বর ডকুমেন্ট আলোচনা করছি বিভিন্ন ডকুমেন্টের মধ্যে, এটা হচ্ছে 4 নম্বর ডকুমেন্ট। এর আগে আমরা প্রোফর্মা ইনভয়েসের কথা বলেছিলাম, ইন্স্যুরেন্স ডকুমেন্টের ক্ষেত্রে কথা বলেছিলাম, ফরওয়ার্ডিং শিডিউলের কথা বলেছি, এই তিনটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য লাগবে। 4 নম্বর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জও আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য লাগবে। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে লাইক অ্যাজ চেক, এটা হচ্ছে নেগোশিয়েবল ডকুমেন্ট। এটার মাধ্যমে আসলে সাপ্লায়ার ইস্যুইং ব্যাংকের কাছে যে টাকাটা পাবে সেটা ফর্মালি ক্লেম করে, কারণ এইটা হচ্ছে একটা নেগোশিয়েবল ডকুমেন্ট। আমরা জানি নেগোশিয়েবল ডকুমেন্ট হচ্ছে ওই ডকুমেন্ট যে ডকুমেন্টের মালিকানা একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা যায়, এই ডকুমেন্টটা হচ্ছে নেগোশিয়েবল ডকুমেন্ট। তাহলে এটা সাপ্লায়ার বা বেনিফিশিয়ারি ইস্যুইং ব্যাংকের নামে ইস্যু করে, ইস্যুইং ব্যাংক এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট পার্টি না, তাকে বলে যে ভাই আমি তোমার কমিটমেন্ট অনুযায়ী আমি লেটার অফ ক্রেডিট পেয়েছি, সেই লেটার অফ ক্রেডিটের নাম্বার হচ্ছে এত, এটার ডলার হচ্ছে এত, এটা অনুযায়ী আমি গুডস সেন্ড করে দিয়েছি, এখন আমি তোমার কাছে ফর্মালি ক্লেম করছি তুমি আমাকে $7,470 আমার মালয়েশিয়ার এই ব্যাংকে তুমি প্রোভাইড করার ব্যবস্থা করো। ইস্যুইং ব্যাংক যদি মনে করে যে এটা অন্য কারো নামে ট্রান্সফার করে দিবে পারবে, কারণ এটা হচ্ছে নেগোশিয়েবল ডকুমেন্ট। দিস ডকুমেন্ট ইজ কল্ড বিল অফ এক্সচেঞ্জ। কমার্শিয়াল ইনভয়েস, এটাও ইন্টারন্যাশনাল ট্রেডে লাগবে। কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে ওই যে ডকুমেন্ট, এবার এবার আমরা প্রথম দিকে তো আলোচনা করেছিলাম যে ইম্পোর্টার পার্সপেক্টিভে সে কি কি ডকুমেন্ট থাকে, এবার আমরা এক্সপোর্টার আসলে বা সাপ্লায়ার কোন কোন ডকুমেন্ট প্রোভাইড করে। ফরওয়ার্ডিং শিডিউলের পাশাপাশি সাপ্লায়ার বিল অফ এক্সচেঞ্জটা প্রোভাইড করে, কমার্শিয়াল ইনভয়েস প্রোভাইড করে। কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে প্রোফর্মা ইনভয়েসের মতোই, বাট এইখানে সে এক্সিকিউশন করেছে কত ডলার, কত তারিখে, কি অবস্থা, সকল ইনফরমেশনটা সে এখানে প্রোভাইড করে, কয়টাকে বলা হয় কমার্শিয়াল ইনভয়েস। এটা আমরা ইউসিপি তে পড়বো। প্যাকিং লিস্ট, কয় 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 কেজি গুডস, কয়টা প্যাকেট হয়েছে, কিভাবে হয়েছে, সেই ডিটেলটা দিয়ে আরেকটা ডকুমেন্ট সাবমিট করে সে। কে সাবমিট করে? সাপ্লায়ার, বেনিফিশিয়ারি সাবমিট করে। ওকে, সাবমিট করলো। সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, সেই সার্টিফিকেট কোন গুডস, কত প্যাকেট, কিভাবে আসছে, এবং এটার মধ্যে কত পরিমাণ ময়েশ্চার আছে, কোন পরিমাণ ইনগ্রেডিয়েন্ট আছে, এরকম একটা সার্টিফিকেটও প্রোভাইড করে। আর এটা খুব ইন্টারেস্টিং কথা বলি, যে ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং দিচ্ছে, ডকুমেন্ট ছাড়ছে, বা সাপ্লায়ারের সাথে কথা বলছে, অ্যাপ্লিকেন্টের সাথে কথা বলছে, সকল কিছু তার অফিসে চেয়ারে হেলান দুলান দিয়ে কাজ করবে। সে অফিসের বাইরে কোনো কাজ করবে না, কোনো ফিজিক্যাল গুডস দেখবে না, কারোর সাথে ফিজিক্যাল দেখা করবে না, সে শুধুমাত্র ডকুমেন্টগুলি চেক করবে। এই জন্যই লেটার অফ ক্রেডিট ইস্যু করার সময় কিন্তু এই ডকুমেন্টগুলি বলা হয়েছে যে তুমি আমাকে বিল অফ এক্সচেঞ্জ দিতে হবে। আমি তাহলে দেখবো তুমি কোন ব্যাংকে ফান্ড নিতে চাচ্ছ, কত নিতে চাচ্ছ, কত চাচ্ছ আমার কাছ থেকে। তুমি আমাকে কমার্শিয়াল ইনভয়েস দিতে হবে, যেখানে তুমি গুডসের ডিটেইল দিবা, কোন পোর্ট থেকে আসছে, কোন পোর্টে নামছে, কোন ভ্যাসেল দিয়ে আসছে। তারপর এই যেমন প্রোফর্মা ইনভয়েস আর কমার্শিয়াল ইনভয়েসের মধ্যে পার্থক্য হচ্ছে প্রোফর্মা ইনভয়েস তো আগে হয়, সেখানে কিন্তু ভ্যাসেলের নাম নাই, কোন ভ্যাসেলে গুডস আসছে, কারণ ওটা তো আগে জানে না কোন ভ্যাসেলের মধ্যে দিবে। বাট কমার্শিয়াল ইনভয়েসে কিন্তু দেখেন এই যে ভ্যাসেল নাম্বারটা দিয়েছে, জাহাজ, কোন জাহাজের মাধ্যমে গুডসটা পাঠিয়েছে, কোন কান্ট্রিতে আসছে, বিল অফ লেডিং কয় তারিখে শিপমেন্ট করেছে, কোন পোর্ট থেকে গুডসটা উঠছে, কোন পোর্টে নামছে, সকল ডিটেলটা কমার্শিয়াল ইনভয়েসে থাকবে। সো লেটার অফ ক্রেডিট আমি কমার্শিয়াল ইনভয়েসটা চাই। অ্যান্ড অ্যানাদার ডকুমেন্ট, প্যাকিং লিস্টে আমি প্যাকিং ডিটেলটার জন্য এটাও কিন্তু লেটার অফ ক্রেডিট আমি একটা ডকুমেন্ট হিসেবে চাইছি, তুমি আমাকে একটা প্যাকিং ক্রেডিট দিবা, প্যাকিং লিস্ট দিবা। অ্যাজ ওয়েল অ্যাজ আমি সার্টিফিকেট অফ অ্যানালাইসিসও অনেক এলসির সময় আমি চাই, এটা আসলে গুডস টু গুডস ডিফার করে।
সার্টিফিকেট অফ অ্যানালাইসিসে যদি এমন কোনো কেমিক্যালস আনি সেটার মধ্যে কোন কোন ইনগ্রেডিয়েন্ট গুলি আছে সেগুলি তার কাছ থেকে আমি এন্ট্রাস্টেড করে নিই যে তুমি আমাকে লিখে দিবা কোন গুডস কি এবং এটার রেজাল্ট কি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি ইস্যুস, অথবা এটা আমাদের কি কাজ করে। দেখেন আমার এই গুডস, আমার এটা কেমিক্যাল গুডস, দ্যাটস ওয়াই আমি সার্টিফিকেট অফ অ্যানালাইসিস চেয়েছি। এখানে দেখেন গুডস এর ক্ষেত্রে বলা আছে ময়শ্চার কন্টেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড 10% ম্যাক্স, আর আমাদের এখানকার রেজাল্ট হচ্ছে 9.60%। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10% ম্যাক্সিমাম হলে ইট ইজ রিজনেবল, আমার এই গুডস এর জন্য হয়েছে 9.60%, সো ইট ইজ রিজনেবল। এই যে এগুলি দেখেই কিন্তু আমি গুডস আইডেন্টিফাই করে ফেলছি, ভিজুয়ালাইজ করে ফেলি যে এই গুডসটা আমার আসলে জেনুইনই আসছে। বাট অলওয়েজ আই এম সেইং দ্যাট ইস্যুইং ব্যাংক always doing their all tasks based on their office, not outside. সার্টিফিকেট অফ অরিজিন, আমি যে গুডসটা আনতে বলেছিলাম, যে পাঠাতে বলেছিলাম, সেটা আমি গতকালকে বলেছিলাম যে সার্টিফিকেট অফ অরিজিন কোন দেশে গুডস তৈরি হচ্ছে সেটার অনেক ভ্যালু রয়েছে। সো আমি আসলে এলসিতে যেই দেশে গুডসটা তৈরি করার কথা বলেছি সেই দেশের অথরিটির কাছ থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হয় আমাকে, এটাকে সার্টিফিকেট অফ অরিজিন বলা হয়। আমি এই ডকুমেন্টটা চেয়েছি, সেটা আমাকে প্রোভাইড করেছে। এডিশনাল ডকুমেন্ট আমি অনেক সময় চাই বিভিন্ন গুডসের জন্য, যেমন এটা একটা ডকুমেন্ট হচ্ছে ফার্মিগিয়েশন সার্টিফিকেট, মানে আমি যে গুডসটা আনছি ধরেন বঙ্গুর টাইপের গুডস, তা আমি এই গুডসটা যদি ওপেন কোনো জায়গায় সাপ্লায়ার পাঠায় তাহলে এটা ভেঙে যেতে পারে। এই জন্য আমি তাকে বলছি যে তুমি যে আমাকে গুডস গুলি পাঠাবা এটা সুন্দর প্যাকেট করে পাঠাবা এবং একটা সার্টিফিকেট দিবা যে এটা ভঙ্গুর জাতীয় গুডস, দ্যাটস ওয়াই সাপ্লায়ার হ্যাজ প্রোভাইডেড দিস সার্টিফিকেট। আরো একটা সার্টিফিকেট আমি চাইতে পারি, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট মানে হচ্ছে এই গুডসটা কোন রাসায়নিক ইস্যুতে এই গুডসটা কতখানি আমাদের দেশে গ্রহণযোগ্য সেই ধরনের একটা সার্টিফিকেট আমি চাইতে পারি। এগুলি নিয়ে আমরা আলোচনা করব, বিকজ এগুলি নিয়ে ইউসিপি তে আমাদের আলাদা আলাদা ক্লজ আছে। হেলথ সার্টিফিকেট, কোনো কারণে খাবার কিছু আনলাম আমি, খাবার কোনো প্রোডাক্ট, যেমন আমি বলেছি আমার একটা কাস্টমার আছে, বড় কাস্টমার ডেইরি মিল্কের বড় কাস্টমার, তারা যদি তাদের ডেইরি মিল্ক রিলেটেড প্রোডাক্ট আনে, পশু খাদ্য বা মানুষের খাবারের উপযোগী প্রোডাক্ট আনে, গুঁড়ো দুধ আনে, অথবা অন্য কোনো প্রোডাক্ট আছে, এগুলির মধ্যে যদি এমন কোনো কেমিক্যাল মিক্সড করে যায় বাংলাদেশে আনলে খেলে মানুষ মারা যাবে। এজন্য আমি তাকে আগে আন্ডারটেক করে দিই যে তুমি তোমার দেশের হেলথ অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমাকে একটা হেলথ সার্টিফিকেট দিতে হবে যে যেই প্রোডাক্ট তুমি এক্সপোর্ট করছো সেটার মধ্যে কোনো ধরনের অ্যালকোহল নাই এবং এটা ফিট ফর কনজামশনস অফ হিউম্যান। আন্ডারটেকিং দিয়ে দাও, এই যে দেখেন এখানে আন্ডারটেকিং দিয়েছে সে, উই হিয়ার বাই সার্টিফাইং দ্যাট the consignment shipped are fit for human consumption, not harmful to human health, free from harmful substances and free from all harmful germs and alcohol। ওদের কাছ থেকে আন্ডারটেকিং নিয়ে নিয়েছি, যদি কোনো কারণে ওই গুডসের মধ্যে কোনো সমস্যা ডকুমেন্টেশনের, এখানে এইটা ওদের যেই অথরিটি ইস্যু করেছে দে আর বাইন্ডিংস। আপনি মনে করতে পারছেন দূর ভাইয়া আপনি ইস্যুইং ব্যাংক হিসেবে লেটার অফ ক্রেডিট একটা সার্টিফিকেটে চেয়েছেন তাদের কাছে, তাদের একটা অথরিটি সার্টিফিকেট দিল, যদি কোনো কারণে এই গুডসের মধ্যে ইন ফিউচারে কোনো ঝামেলা হয় তাহলে কি হবে? কই আপনি কি কিছু করতে পারবেন? ইয়েস, ডেফিনেটলি করতে পারবো। আমাদের দেশে আসেন, হেলথ মিনিস্ট্রি থেকে একটা সার্টিফিকেট আপনি ইস্যু করতে যাবেন, আপনি গিয়ে মিনিস্ট্রি অফ হেলথে গিয়ে বললেন যে ভাই আমার একটা সার্টিফিকেট লাগবে আমাকে দিবেন, দেন দিবে? ডেফিনেটলি নট। তারা কি করবে, বলবে যে কোন প্রোডাক্টের জন্য চাচ্ছেন, চলেন স্যাম্পল টেস্ট করব, গবেষণাগারে নিব, ঠিক আছে কিনা চেক করব, দেন আই উইল প্রোভাইড ইউ দ্য সার্টিফিকেট। বিকজ সেও জানে এই সার্টিফিকেট ইন্টারন্যাশনাল সার্টিফিকেট হবে। কোনো কারণে যদি এই গুডসে মেলামাইন, অ্যালকোহল অথবা অন্য কোনো জার্মসের অ্যাডেড পোর্শন পাওয়া যায়, ওই কোম্পানির কিন্তু স্টেট বাংলায় খবর আছে। সো কোনো কোম্পানি এই রিস্কটা নিবে না। সো এই সার্টিফিকেটগুলি আমরা আসলে যেই অথরিটির কাছ থেকে চাচ্ছি, all are checked the goods and confirm that the ingredient or other portions are correct or align with letter of credit, then তারা সার্টিফিকেটগুলি ইস্যু করে। এজন্য লেটার অফ ক্রেডিটে ইন্টারন্যাশনাল এই সার্টিফিকেটগুলির উপর আপনি অ্যাকচুয়ালি রিলে করতে পারেন। রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট, এটা হচ্ছে ওই রেডিয়েশনের ইস্যু। আমাদের দেশে আমরা কোনো একটা প্রোডাক্টের কতটুকু রেডিও অ্যাক্টিভিটির মধ্যে প্রোডাক্টটা ইউজ করতে পারি বা ইম্পোর্ট করতে পারি সেই প্যারামিটারগুলি দিয়ে আমরা এই এলসিটা ইস্যু করেছি বা এই ডকুমেন্টটা নিয়েছি। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই স্লাইডে
মোটামুটি ইন্টারন্যাশনাল ট্রেডে ইউজ হয় সকল ডকুমেন্টকে একসাথে দেওয়া হয়েছে। সো এটা আপনার জন্য খুবই খুবই রিডিং খুব বড় একটা রিসোর্স। বিল অফ ট্রেডিং, এটা নিয়ে আমরা 4টা ক্লজ আলোচনা করবো ইউসিবিতে, 4টা। এইটা হচ্ছে জাহাজ কর্তৃপক্ষের কাছে যখন আপনি গুডসটা দিবেন, তখন জাহাজ কর্তৃপক্ষ ওই গুডসটা একনলেজ করে রিসিভ করে আপনাকে একটা পেপার দিবে, এটাকে বলা হয় বিল অফ ট্রেডিং। ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা 2 দিন ক্লাস করব, 2 দিন, 1.45 আওয়ার্স অ্যান্ড 1.45 আওয়ার্স, মানে ইটস অল অ্যাবাউট অ্যাবভ 3 আওয়ার্স ক্লাস। মানে ইন ফিউচার আমরা ধরেন 8 বা 9 নম্বর ক্লাস যাবে আমাদের, মানে এই একটা ডকুমেন্ট নিয়ে আমরা 3 ঘন্টা ক্লাস করব। মিন হোয়াইল এটা কতখানি ইম্পর্টেন্ট এবং এটার ভিতরে কত ইনফরমেশন রয়েছে। সো আমরা ডিটেইল ইনফরমেশনে আজকে যাব না, আপনি শুধু আপনাদেরকে স্যাম্পল দেখিয়েছি, এটা বিভিন্ন রকমের হতে পারে, বিল অফ ট্রেডিং বিভিন্ন টাইপের হতে পারে, সেই টাইপসগুলি আমরা নিয়ে সেখানে আলোচনা করব। এখন আমরা শুধু দেখব, মানে দেখার চেষ্টা করছি যে জাহাজ কর্তৃপক্ষ বেনিফিশিয়ারিকে যে সার্টিফিকেটটা দেয় যে আমরা গুডসটা জাহাজে তুলেছি, সেই সার্টিফিকেটটাকে বলা হয় বিল অফ ট্রেডিং, এবং ইট ইজ অলসো নেগোশিয়েবল ডকুমেন্ট। ইট ইজ অলসো নেগোশিয়েবল ডকুমেন্ট, এটার মধ্যে মালিকানা হস্তান্তর করা যায়। এই ডকুমেন্টের আমরা বলেছিলাম যে গতকালকে বলেছিলাম যে এই যে ক্যারিয়ার, ক্যারিয়ার তার নাম লিখলো ক্যারিয়ার, কনসাইনি টু দ্য অর্ডার অফ একটা ব্যাংকের নাম, এটা হচ্ছে ইস্যুইং ব্যাংকের নাম লিখতে হয়। এই ঘরটা মিন করে, গতকালকে একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া কনসাইনি তো আহ, ব্যাংকের নাম, এই যে এইটা হচ্ছে কনসাইনি, দিস ওয়ান ইজ ইস্যুইং ব্যাংক। এই ঘরে যার নাম থাকবে সে ইম্পোর্টিং কান্ট্রিতে গুডসের মালিক। এখন এইখানে যদি অ্যাপ্লিক্যান্টের নাম থাকে, ব্যাংক সারা দিন লাফালাফি করলেও কিন্তু গুডসের মালিক সে না, অ্যাপ্লিক্যান্ট। হোয়াই ইউ নিড টু নো অ্যাবাউট ইন্টারন্যাশনাল ট্রেড রুলস এন্ড রেগুলেশনস, এই একটা বড় এক্সাম্পল দিলাম। তাহলে আপনি যখন একটা বিল অফ ট্রেডিং পাবেন, আপনি রুলস রেগুলেশনস জানেন না, ওই সাপ্লায়ার আপনাকে ভুংবাং বুঝায় এখানে লিখে দিছে টু দ্য অর্ডার অফ, ধরেন আমি জাকির এন্টারপ্রাইজের নাম লিখে দিল, জাকির এন্টারপ্রাইজের নাম লিখে দিলে এবার জাকির এন্টারপ্রাইজ ব্যাংকে এসে বলে যে বিল অফ ট্রেডিংটা দেন। ব্যাংক বলবে যে তুমি আমাকে আগে টাকা দাও, তারপরে তোমাকে বিল অফ লেডিং দিব মাল গুডসটা রিলিজ করার জন্য। বলে যে টাকা দিব না, বিল অফ লেডিংটা আমার নামে আছে, আপনি আমাকে বিল অফ লেডিংটা সাবমিট করেন। তখন খুলে দেখলাম যে হ্যাঁ আসলে টু দ্য অর্ডার অফ দ্য অ্যাপ্লিকেন্টের নামে, তখন কিন্তু আপনি ডেফিনেটলি বিল অফ লেডিং দিবেন না, বাট আপনি বিপাকে পড়ে যাবেন, তর্ক, জাস্টিফিকেশনস, রেগুলেশনস অ্যানালাইসিস, এগুলিতে আপনি হেরে যাবেন, যেটা আপনি ট্রেড অফিসার হিসেবে কখনো আপনার জন্য কাম্য না, এবং লিগেলিও কাম্য না। সে যদি আপনার নামে কেস করে, সে যদি আপনার নামে মামলা করে যে কনসার্ন হিসেবে আমার নাম দেওয়া আছে, এই ব্যাংক আমাকে ডকুমেন্ট দিচ্ছে না, আপনি কিন্তু ফেঁসে যাবেন। সো ছোট্ট একটা ঘর কত বড় কমপ্লেক্সিটি বা কমপ্লিকেটেড ইস্যুসকে রিসলভ করে। সো এখানে তার মানে ইস্যুইং ব্যাংক যখন এলসি ওপেন করতে যায়, তখন সে কিন্তু বলে দেয় যে তুমি যে বিল অফ লেডিং ইস্যু করবা, সেটার নাম কিন্তু আমার নামে দিতে হবে। আমরা দেখবো একটু পরে সুইফটে লেখা আছে, লিখে দেয় যে ডকুমেন্টটা আমার নামে ইস্যু করতে হবে, এবং কোন পোর্ট থেকে আসছে, কোন ভ্যাসেলে আসছে, কোন জায়গায় আসছে, কিভাবে আসছে, সেগুলি সব এখানে দিয়ে দেয়। এখানে আরেকটা ছোট্ট একটা মানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ছোট জিনিস, এটাকে বলা হয় কনসাইনি নোটিফাই পার্টি। নোটিফাই পার্টি মানে হচ্ছে বা ইম্পোর্টিং কান্ট্রিতে গুডসটা আসলে যাকে প্রথম কাস্টমস অথরিটি কনফার্ম করে যে তোমার গুডস আসছে, এখন তুমি ডকুমেন্টটা সাবমিট করতে আসো, এদেরকে বলা হয় নোটিফাই পার্টি। তাহলে যেই পোর্টে গুডসটা এসে জমা হয়, সেই পোর্ট অথরিটি সাধারণত যাদেরকে কনফার্ম করে তাদেরকে বলা হয় নোটিফাই পার্টি। আরো ডিটেইল ইনফরমেশন দেওয়া থাকে, সাইনিং ক্যাপাসিটি থাকে, সাইন করে এটা জেনুইন কিনা, বা যিনি সাইন করছে তিনি সাইন করতে পারবে কিনা, কয় তারিখে শিপমেন্ট করেছে, কয় তারিখে জাহাজে তুলেছে, কোন জায়গা থেকে তুলেছে, সকল ইনফরমেশনগুলি এখানে প্রোভাইড করা হয় বিল অফ লেডিং এ। তাহলে বিল অফ লেডিং এর সবচেয়ে ক্রুশিয়াল জায়গা হচ্ছে কনসাইনির ঘরটা, কারণ বিল অফ লেডিংটা হচ্ছে একটা নেগোশিয়েবল ডকুমেন্ট, এটা চাইলে মালিকানা হস্তান্তর করা যায়, এবং বাই দিস ওয়ে এই ডকুমেন্টটার মালিকানা হস্তান্তর হয়। আরেকটা বিল অফ লেডিংটা দেখিয়েছি, এয়ারওয়ে বিল, গুডসটা যদি এয়ারে আসে তাহলেও এয়ারওয়ে বিল ইস্যু হয়, লাইক অ্যাজ বিল অফ লেডিং এর মতো ইনফরমেশন গুলি থাকে। গুডসটা যদি ট্রাকে আসে তাহলে ট্রাক রিসিট ইস্যু হয়,
এটা হচ্ছে ধরেন জিআর পরিবহন একটা ট্রাক রিসিপ্ট ইস্যু হয়েছে। ট্রাক রিসিপ্ট ম্যাক্সিমাম আমার ভুটান বা ইন্ডিয়া থেকে গুডস আসার ক্ষেত্রে ট্রাক রিসিপ্ট ইস্যু হয়। রেলওয়ে রিসিপ্ট যদি রেলে আসে, রেলওয়ে রিসিপ্ট ইস্যু হয়, এটা জমা দিতে হয়। এটা হচ্ছে আমার আবার লোকাল ল। এইটুকু যেটুকু পড়েছি সব কিন্তু ইন্টারন্যাশনাল রুলস পড়েছি, সেগুলি সব আমরা ইউসিপি তে আলোচনা করব। রেলওয়ে রিসিপ্ট ইউসিপি তে পড়বো, ট্রাক রিসিপ্ট ইউসিপি তে পড়বো, এয়ারওয়ে বিল ইউসিপি তে পড়বো, সিডিসিএস এর জন্য লাগবে, বিল অফ রিডিং পড়বো, সিডিসিএস এর জন্য লাগবে, রেডিও অ্যাক্টিভিটি সিডিসিএস এর জন্য এটা সিডিসিএস এর জন্য লাগে না, এটা আমাদের লোকাল ল, লোকাল ল, লোকাল ল, লোকাল ল। বাট ইন্টারন্যাশনালি এগুলি লাগে, সার্টিফিকেট অফ অরিজিন ইন্টারন্যাশনাল, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস ইন্টারন্যাশনাল, কমার্শিয়াল ইনভয়েস ইন্টারন্যাশনাল, প্যাকিং লিস্ট ইন্টারন্যাশনাল, এগুলি সব ইন্টারন্যাশনাল ডকুমেন্ট। এগুলি সব নিয়ে আমরা ফার্দার আলোচনা করব। আপনাদের শুধু একটু ধারণা নেওয়ার জন্য আমরা ডকুমেন্টগুলি মানে আপনাদের কনফ্রন্টে নিয়ে আসছি, শুধুমাত্র একটু দেখার জন্য, বোঝার জন্য। বাট মানে আমি যখন ফাইলটা শেয়ার করব গ্রুপে, আপনারা সবাই এই ফাইলটা কিন্তু আই এম এক্সট্রিমলি সরি টু সে, যদিও আজকেও আমরা পেইড গ্রুপে লিঙ্কটা দেওয়া, এই সিনপসিস থেকে আজকের দিন থেকে সিনপসিস গুলি কিন্তু আমাদের পেইড গ্রুপে যাবে। সো পেইড গ্রুপে আপনারা পাবেন, যারা পেমেন্ট করেছেন তারাই শুধুমাত্র এই ডকুমেন্টগুলি পাবেন, আজকে থেকে ডকুমেন্টগুলি পাবেন। যারা পেমেন্ট করেছেন, পেইড গ্রুপে আছেন, অনেকে এখনো পেমেন্ট করেছেন পেইড গ্রুপে যাননি, উই আর ওয়ার্কিং অন ইট। এবং আমরা যারা পেমেন্ট কমপ্লিট করেছেন তাদেরকে কনফার্ম করার পরে আমরা গ্রুপে আপনাদের সিনপসিস গুলি প্রোভাইড করব। আমি একটু বলে রাখি, মানে ইট ইজ ইউর ফ্লেক্সিবিলিটি, কেউ যদি মনে করেন ইউ হ্যাভ এন এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রাইট নাও, মানে পেমেন্ট এখনো করতে পারেননি, বাট ইউ আর কিন টু অ্যাকোয়ার সিডিসিএস এক্সাম অর প্রিপারেশন নিতে চাচ্ছেন, ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছেন, আমাকে জাস্ট বললেই হবে যে ভাইয়া আমি এখন এখন টাকা দিতে পারছি না, একটা কমিটমেন্ট করবেন এই দিন দিব, আই উইল ইনক্লুড ইন ইউর পেইড ব্যাচ, নো ইস্যুস। কেউ যদি মনে করেন, মানে এতটুকু ফ্লেক্সিবিলিটিও আমি ইনকার্ড করছি, কেউ যদি মনে করেন জাস্ট আমাকে বললে হবে যে ভাই আমি, অথবা আপনি যদি মনে করেন সরাসরি বলতে আনইজি ফিল করছেন, প্লিজ গিভ মি মেসেজ ইন মাই হোয়াটসঅ্যাপ যে ভাই আমি এই তারিখে আমার ফান্ডটা দিব, এখন আমাকে একটু পেইড গ্রুপে অ্যাড করে নেন, আই উইল অ্যাসিওর ইউ আমি আপনাকে পেইড গ্রুপে অ্যাড করে নিব। দিন শেষে আমরা আসলে দেখেন আমার অনেকগুলি, আমি এখন আজকের ক্লাসটা নিচ্ছি আমার বাসা থেকে অনেক দূরে একটা জায়গা, কারণ আমার বাসায় গতকালকে একটা বিয়ের প্রোগ্রাম ছিল, আজকে একটা প্রোগ্রাম, মানে আজকে প্রোগ্রাম, আমার বাসায় নিয়ার অ্যাবাউট 30% গেস্ট, আমি ওই জায়গা থেকে সরে অন্য একটা জায়গায় গিয়ে আপনাদের ক্লাসটা নিচ্ছি। মানে ইটস লাইক অ্যান, মানে এটার সাথে ডেডিকেশন রিলেটেড, টাইম বার রিলেটেড। এবং এই যে ডকুমেন্টগুলি আপনি জানবেন কিনা, আপনাদের এই শুধুমাত্র এই একটা স্লাইড রেডি করতে, এই একটা স্লাইড রেডি করতে আমি 3 দিন সময় লেগেছে, 3 দিন বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্ট নেওয়া, আবার ডকুমেন্ট থেকে ইনফরমেশনগুলি এরোজ করা, এগুলিকে অ্যালাইন করা, এটা আসলে যথেষ্ট টাইম এবং এফোর্টের ইস্যু আছে। সেজন্য আমরা আসলে পেমেন্টের ইস্যুটা রাখি, যেটা আসলে টাইমের সাথে, টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করলে ইট ইজ নেসেসারি, সেজন্য আমরা রাখি। বাট দিন শেষে আমি আসলে যে প্রাইম মোটোটা নিয়ে কাজ করি, আপনি আমার সাথে অ্যালাইন থাকেন, অ্যাটলিস্ট এখান থেকে ট্রেকটা একটু ভালো করে বুঝেন। আমাদের জানুয়ারি থেকে প্রমোশনের ব্যাচটা শুরু হবে। কেউ যদি প্রমোশন রিলেটেড একদম হলিস্টিক, কারণ আমার সিডিসিএসটা ট্রেডের সাথে জড়িত, কেউ যদি ক্রেডিট, এএমএল পার্ট, ইসলামী ব্যাংকিং, জেনারেল ব্যাংকিংটা হলিস্টিক অ্যাপ্রোচে জানতে চান, আপনারা চাইলে আমাদের ব্যাংক প্রমোশন ব্যাচে অ্যাড হতে পারেন। সেই ব্যাচটাও লং 3 মাসের একটা ব্যাচ। এয়ারওয়ে বিলের কথা বললাম, ট্রাক রিসিপ্ট, এটা হচ্ছে আইএমপি ফর্ম, এটা আমাদের লোকাল ল, এটা ইন্টারন্যাশনাল ল না। দেখেন ইন্টারনাল রেগুলেশনস লিখে দিয়েছি আমি, যেটা ফরেন রেগুলেশন সেটা আমি বলে দিই যে এটা ইন্টারন্যাশনাল রেগুলেশনস, ইন্টারনাল রেগুলেশনস। এটা যখন আমরা ওই যে রিইম্বার্সমেন্ট ব্যাংকের মাধ্যমে যখন কোনো একটা ইম্পোর্টারের পেমেন্ট করে দিই, তখন আমি সেন্ট্রাল ব্যাংকে এই ফর্মের মাধ্যমে জানাই যে আমি, কারণ ওইটা তো কারেন্সির সাথে রিলেটেড, আমাদের দেশ থেকে কারেন্সি যাচ্ছে আসছে, এই ইস্যুসগুলি। ইয়েস, ডকুমেন্টের ডকুমেন্টের পিডিএফ গুলি পাবেন, আমরা পেইড গ্রুপের ডকুমেন্টের পিডিএফ গুলি পাবেন, পেইড গ্রুপ যেটা আছে সেখানে পাবেন। এটার মাধ্যমে আমি আসলে সেন্ট্রাল ব্যাংকে বলি যে এত ডলার আমি এই ইম্পোর্টের এগেনস্টে প্রোভাইড করেছি, এই দেশে প্রোভাইড করেছি। সেন্ট্রাল ব্যাংক এই রিলেটেড ডেটাগুলিকে অ্যাকুমুলেট করেই আসলে পরে বলে যে আমাদের টোটাল ইম্পোর্ট হয়েছে এত, আমাদের টোটাল এক্সপোর্ট হয়েছে এত। এটা 2টা পেজ থাকে। এটা হচ্ছে টিএম। টিএম আরেকটা ফর্ম, ট্রেভেলার্স এন্ড মিসেলেনিয়াস একটা ফর্ম আছে, এটাও লোকাল আমাদের।
আমরা যদি বিদেশে কোনো ইম্পোর্টের বাহিরে কোনো যদি চার্জ হ্যান্ড ওভার করি, সেইটাকে আমাদের এই ফর্মের মাধ্যমে দেখাতে হয়। তারপরে আরেকটা আছে ফর্ম সি, যদি আমরা বিদেশ থেকে কোনো ফান্ড পেয়ে থাকি যেটা ইম্পোর্ট বা এক্সপোর্ট রিলেটেড না। সি ফর্ম এবং টিএম দুইটা রিভার্স। আমরা যদি ইম্পোর্ট রিলেটেড বিদেশে কোনো পেমেন্ট করি, তখন সেটা আমরা দিব হচ্ছে আইএমপি তে, আইএমপি ফর্মে, এভাবে এটাতে দিব। যদি বিদেশে বাংলাদেশের কোনো কারেন্সি আমরা ইম্পোর্টের বাহিরে প্রোভাইড করি, ধরেন আমার ছেলে বিদেশ থাকে, তার পড়াশোনার জন্য কিছু ফান্ড দিলাম, এই টাইপের যদি ইস্যুস থাকে, সেইটাকে বলা হয়, সেই রিপোর্টিংটা হয় টিএম ফর্মের মাধ্যমে। অ্যান্ড দেন যদি বিদেশ থেকে কোনো ফান্ড আমরা পাই, আমার ছেলে বিদেশ থেকে, সে আমাকে টাকা পাঠিয়েছে, ডলার পাঠিয়েছে, সেইটা রিপোর্ট করি আমরা ফর্ম সির মাধ্যমে। তাহলে তিনটা ফর্ম, এখানে তিনটাই লোকাল বা ইন্টারনাল রেগুলেশনস এর জন্য। একটা হচ্ছে আইএমপি ফর্ম, আর একটা হচ্ছে টিএম বা ট্রাভেলার্স এন্ড মিসেলিনিয়াস ফর্ম, আর একটা হচ্ছে ফর্ম সি। তিনটা ফর্ম সম্পর্কে আমরা বলেছি। এটা দুইটা পেজ। বিল অফ এন্ট্রি খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট। অ্যান্ড বিল অফ এন্ট্রির সাথে, যদিও আপনাদের সাথে আমি সরি একটু অ্যাড করে নিব, এটার সাথে বিল অফ এন্ট্রির সাথে বিল অফ এক্সপোর্ট আর একটা ডকুমেন্ট আছে, সেটাও আমরা দেখাবো। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমি একটা জায়গায় খুব বলার চেষ্টা করেছিলাম যে আমরা আসলে ইয়ে থেকেই, আমরা অফিসে বসেই, ব্যাংকে বসে সকল কিছু চেক করি। ওইদিকে এক্সপোর্টার সব ঠিকঠাক করে এক্সপোর্ট করছে কিনা, এদিকে ইম্পোর্টার গুডসটা ঠিকঠাক করে রিলিজ করছে কিনা, সব কিন্তু জাস্ট আপনার অফিসে বসে আপনি চেক করতে পারেন। তারই একটা প্রয়াস হচ্ছে বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি হয় হচ্ছে যখন ইম্পোর্টার আপনার কাছ থেকে তো ডকুমেন্ট নিয়ে গেল, আপনাকে টাকা দিয়ে দিল, আপনি টাকাটা পাঠিয়ে দিলেন বিদেশে, মানে সাপ্লায়ারকে পাঠিয়ে দিয়ে দিলেন, কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আছে যে যাকে আপনি ডকুমেন্ট প্রোভাইড করেছেন, সে কাস্টমস থেকে গিয়ে ঠিকঠাকভাবে গুডসটা রিলিজ করেছে কিনা, এটা চেক করারও কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আছে। তাহলে আপনি এটা চেক করবেন কিভাবে? অ্যাপ্লিক্যান্টকে আপনি বলবেন যে ভাই, তুমি যেদিন কাস্টমসে গিয়ে গুডস রিলিজ করবা, আমারে নিয়ে যাও, আমি দেখবো তুমি গুডস রিলিজ করছো কিনা, অথবা তুমি ট্রাকে তুলছো কিনা, অথবা তোমার সব ঠিকঠাক করছো কিনা, আমি ফিজিক্যালি চেক করব। না, নট নেসেসারি, ফিজিক্যালি চেক করার দরকার নাই। আমাদের ট্রেড প্যাটার্নে এটাকে কাস্টমস অথরিটির সাথে অ্যালাইন করানো আছে। আমাদের একটা পোর্টাল আছে, আমি দেখাবো আপনাদেরকে নেক্সট ডে। আমাদের একটা পোর্টাল আছে, যেই পোর্টালে, মানে সেন্ট্রাল ব্যাংকের একটা পোর্টাল আছে, যেই ব্যাংকে সেই পোর্টালে আমরা ঢুকলে আমরা যখন পেমেন্ট করি, তখন ওই যে একটু আগে আইএমপি করেছিলাম সেটা একটা রিপোর্ট করতে হয়, রিপোর্ট করি। তারপরে এই বিল অফ এন্ট্রির একটা রিপোর্ট অটোমেটেড ওখানে জেনারেট হয় বা আমরা রিপোর্ট করতে হয়। বিল অফ এন্ট্রি হচ্ছে কাস্টমার যখন কাস্টমস থেকে গুডসটা রিলিজ করে, তখন কাস্টমস অথরিটি ওই কাস্টমারকে বিল অফ এন্ট্রি প্রোভাইড করে, এই যে এই পেপারটা সাইন দেয়, এবং এখানে সাইন থাকে, কিউআর কোড থাকে, এটার এগেনস্টে কত ট্যাক্স ছিল সেই ট্যাক্সটা জমা দিয়েছে, গুডসটা সে রিলিজ করেছে, কোন পোর্ট থেকে রিলিজ করেছে, এখানে সাইন সিল দিয়ে দেয় কাস্টমস অথরিটি, দিয়ে এই পেপারটা কাস্টমস ইম্পোর্টারকে দিয়ে দেয়। পাশাপাশি আমাদের এই যে বাংলাদেশ ব্যাংক রিপোর্টিং সিস্টেমের সাথে এটাকে বলা হয় এসআই কোডা, কাস্টমস অথরিটির একটা অ্যালাইনমেন্ট আছে। সে, আমি যখন বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে এলসিতে যে নাম্বার দিয়ে ঢুকি, কাস্টমস অথরিটিও সেই নাম্বার দিয়ে ঢুকতে পারে। তা আমি তো ঢুকে ইম্পোর্টটা দেখালাম যে আমি পেমেন্ট করেছি এত তারিখে, কাস্টমস তখন সে এলসিতে ঢুকে, ঢুকে সেখানে একটা ঘর আছে বিল অফ এন্ট্রি প্রসেসিং, সে ইয়েস নো দুইটা ঘর আছে, সে ইয়েসটা ক্লিক করে দেয়। এটা কাস্টমস শুধু করতে পারবে, আর কেউ করতে পারবে না, আর অন্য কোনো অথরিটি, ইম্পোর্টার পারবে না, ইস্যুইং ব্যাংক পারবে না, বাংলাদেশ ব্যাংক পারবে না, কেউ পারবে না। মানে এটার প্রাইম, মানে পাওয়ার যার হাতে, শুধু তারা করতে পারবে। আমি তখন কি করি, রিপোর্টে ঢুকি, ঢুকে দেখি বিল অফ এন্ট্রির ঘরে কাস্টমসের পার্টে ইয়েস দেওয়া আছে কিনা। যদি দেখি ইয়েস দেওয়া আছে, তখন আমি নিশ্চিন্তে থাকি যে ইম্পোর্টার গুডসটা রিলিজ করে ফেলেছে। ওকে, কেস ইজ ক্লোজ। অফিসে বসেই কিন্তু করছি, কোনো জায়গায় যাইনি। এটা তো আমি ইম্পোর্টের ক্ষেত্রে বললাম। আমাদের তো অনেক এক্সপোর্টার আছে। এক্সপোর্টাররা কি করে, বিদেশি গুডস পাঠায়। তাহলে বিদেশি গুডস পাঠাতে গেলে কি করে? ডেফিনেটলি তারা কাস্টমসের মাধ্যমে পাঠায়। কাস্টমস গুডটা বিদেশের জাহাজে তুলে দেওয়ার মতো করে কাস্টমস পোর্টটা পার করে দিয়েছে, এইটা কনফার্ম করার জন্য কাস্টমস ওই এলসিতে ঢুকে বিল অফ এক্সপোর্ট নামক একটা এন্ট্রি আছে, সেখানেও সে
ইয়েস করে দেয়, বিল অফ এক্সপোর্টটা সে ইস্যু করে দেয়, তখন ওই বিল অফ এক্সপোর্টের একটা কপি কিন্তু অরিজিনাল ডকুমেন্টের সাথে রাখতে হয়, দিতে হয়। দিলে ব্যাংক চেক করে দেখে যে ইয়েস, এই গুডসটা আসলে এক্সপোর্ট হয়েছে। সো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট দুই জায়গার সাথেই এই বিল অফ এন্ট্রি, ইম্পোর্টের সাথে বিল অফ এন্ট্রি এবং এক্সপোর্টের সাথে বিল অফ এক্সপোর্ট, এই দুইটা জিনিস সম্পৃক্ত। আপনি বলতে পারেন যে ভাই কবে যে বিল অফ এন্ট্রি নিবে, কোনটা কি করবে না করবে, তাকে কি প্রতিদিন আমি ঢুকে ঢুকে বিল অফ এন্ট্রি চেক করব সে রিলিজ করেছে কিনা, বা তাকে কি আমার আসলে খুব প্রেসার দিতে হবে, পেট্রোনাইজ করতে হবে, প্রতিদিন ফোন দিতে হবে কিনা ভাই গুডস রিলিজ করেছেন কিনা বা না করেছেন? না, কিছু করতে হবে না, বিকজ এটার জন্য একটা চেক পয়েন্ট সেন্ট্রাল ব্যাংক রেডি করে দিয়েছে। সেটা হচ্ছে কি, কোনো একটা, খেয়াল করবেন কথাটা, এটা আমার রেগুলেশনস, লোকাল রেগুলেশনস, কোনো একটা লেটার অফ ক্রেডিটের পেমেন্ট যেদিন করে ইস্যুইং ব্যাংক, মানে ফরেন যেই মানে সাপ্লায়ারকে বা বেনিফিশিয়ারিকে যেদিন পেমেন্ট করবে, তার পরবর্তী 120 দিনের মধ্যে বিল অফ এন্ট্রিটা কাস্টমস থেকে গুডসটা রিলিজ করতে হবে। যদি 120 দিনের মধ্যে গুডসটা রিলিজ করতে না পারে ইম্পোর্টার, তাহলে এই বিল অফ লেডিংটা, এই বিল অফ এন্ট্রিটা বাংলাদেশ ব্যাংক পোর্টালে ওভারডিউ দেখাবে। কোনো কাস্টমারের যদি বিল অফ এন্ট্রি ওভারডিউ হয়, সেই কাস্টমার বাংলাদেশের কোনো ব্যাংকে নতুন এলসি ওপেন করতে পারবে না। সো চেক পয়েন্টটা কি? আমি কিছু বলছি না, ইম্পোর্টার তার নিজের জন্যই ওই বিলটা গুডসটা রিলিজ করবে, বাট এখানে 120 দিন টাইম দেওয়ার কারণ হচ্ছে অনেক বাল্ক আকারের গুডস আছে, একটা পুরো জাহাজের গুডস আসছে, বালি আসে, জিমসাম আসে, কয়েল আসে, তারপরে হচ্ছে লোহার স্ক্যাম আসে, বিভিন্ন ইস্যুস আছে। এগুলিকে কমপ্লিটলি কমপ্লিটলি মডিফাই করে রিলিজ করতে অনেক সময় একটু লম্বা সময় লাগে। সেজন্য আমাদের কান্ট্রি ল হচ্ছে 120 দিন, পেমেন্ট ডেটের পরবর্তী 120 দিনের মধ্যে যদি কাস্টমস থেকে গুডসটা ইম্পোর্টার রিলিজ না করে, তাহলে বাংলাদেশ ব্যাংকের অটোমেটেড পোর্টালে তার বিলটা ওভারডিউ হয়ে যায়। এবং কোনো কাস্টমারের বিল যদি ওভারডিউ হয়, তাহলে সেই কাস্টমার নতুন কোনো লেটার অফ ক্রেডিট ইস্যু করতে পারবে না। সো তার গরজেই সে কিন্তু গুডসটা রিলিজ করে। সাবসিকুয়েন্টলি সাবসিকুয়েন্টলি এক্সপোর্টারের ক্ষেত্রেও বিল অফ এক্সপোর্ট সে যখন ইস্যু করে, অথবা এটার সাথে বিল অফ এক্সপোর্টের সাথে সে আরেকটা জিনিস ইস্যু করে যেটাকে বলা হয় ইএক্সপি। ইএক্সপি এবং বিল অফ এক্সপোর্ট এন্ট্রি যখন ইস্যু করে, আমি এই দুইটা জিনিসই দিয়ে দেবো। এখানে তো বিল অফ এন্ট্রি দিয়েছি, বিল অফ এক্সপোর্ট একটা এবং একটা ইএক্সপি ফর্ম আপনার ইএক্সপিও দিয়ে দিব। এই দুইটা জিনিস যখন ইএক্সপি ইস্যু করবে, যে শিপমেন্ট যেদিন করবে, তার 120 দিনের মধ্যে তার ডকুমেন্ট সাবমিট, মানে ডকুমেন্ট সাবমিট করতে হবে যে আমি এক্সপোর্ট করেছি। আদারওয়াইজ তার ওই ইএক্সপিটা ওভারডিউ হয়ে যাবে এক্সপোর্টের ক্ষেত্রে। কোনো এক্সপোর্টার যদি ইএক্সপি ওভারডিউ হয়ে যায়, তাহলে সেই এক্সপোর্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত হয়। এজন্য বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্টটা ওভারডিউ না রাখার ব্যাপারে ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুইজনই সব সময় ওয়াকিবহাল থাকেন। ডকুমেন্ট রিলেটেড ইস্যুতে আমাদের কোয়েশ্চেন আলোচনা শেষ। এনি কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই, আমার কি তিনটা কোশ্চেন আছে, দুইটা। প্লিজ। একটা হচ্ছে, আমরা যে স্ট্যাম্পের কথা বললেন কাস্টমার এবং ইস্যুইং ব্যাংক এলসি এগ্রিমেন্টের ক্ষেত্রে, সচরাচর আমরা চার্জ ডকুমেন্টে 300 টাকার অ্যাডহেসিভ স্ট্যাম্প ব্যবহার করি। হুম। বাট আপনি বললেন যে এখানে 500 টাকার স্ট্যাম্প ব্যবহার করা হয়। হুম। এই দুইটা জিনিসের মধ্যে আসলে কি বেনিফিট বা কোনটার কি পানিশমেন্ট বা ডিমেরিটস গুলো যদি একটু বলেন। হুম। এক আর এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে আমার, আপনি সার্টিফিকেট অফ অ্যানালাইসিস এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা ছিল একটা ইভেন্টের 90, বাট এখানে রেজাল্ট দেখাচ্ছিল 95। হুম, সেই ক্ষেত্রে আমরা কতটুকু ডেভিয়েশনটাকে অ্যাকসেপ্ট করব, এটার কি কোনো বার আছে কিনা? স্পেসিফিকেশন আছে কিনা? হুম। এই দুইটা কোশ্চেন। ওকে, প্রথম কোশ্চেনের অ্যান্সার দিই। প্রথম কোশ্চেনটা হচ্ছে কাস্টমস অ্যাক্টের, আমাদের তো এই যে আমরা যে স্ট্যাম্প অ্যাক্টের, আমাদের আগে যে স্ট্যাম্প অ্যাক্টটা ছিল 2022 সালে, আপনারা জানেন এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। নতুন কাস্টমস অ্যাক্টে
এখন কিন্তু লেটার অফ ক্রেডিট এগ্রিমেন্টে 300 টাকার স্ট্যাম্প লাগানো যায় না। আমরা আগে 2022 সালের আগে আপনারা কোনো ব্যাংকে এখনো 300 টাকার স্ট্যাম্প লাগান? কেউ আছেন ট্রেডে যারা না, কাজ এখন করে? এখন এগ্রিমেন্টে তো 500 টাকা সব, 500 টাকা, রাইট। কাস্টমার চেঞ্জ মানে হয়েছে 22 সালে। 300 টাকার সাথে আমাদের এটা এটা কনফিউশন হচ্ছে। আগে 2022 সালে এটাকে, আগে যেটা ছিল 300 টাকা, এটাকে রিভ্যাম্প করা হয়েছে। এখন নতুন করে এটাকে মানে অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে যে এখন 500 টাকার স্ট্যাম্প লাগবে। সো 300 টাকার এখন আর কোনো এক্সিস্টেন্সই নাই। আগের এলসি গুলি, 2022 সালের আগের এলসি গুলিতে 300 টাকার আমরা স্ট্যাম্প লাগাতাম। ঠিক আছে। সো স্ট্যাম্প মানে ইউনানিমাসলি সবার জন্য 500 টাকারই লাগাইতে হবে, এখন আর 300 টাকা লাগানো যাবে না। আমরা যারা আগে ট্রেড করেছি তাদের হয়তো মনে আছে যে এটা 300 টাকার হতে পারে। 2 নম্বর হচ্ছে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে যে কোন প্রোডাক্টের জন্য কতটুকু অ্যানালাইসিস ইস্যুসটা কভার করে। ধরেন আপনি এলসিতে বলে দিলেন যে আমি আমার এই প্রোডাক্টের ময়েশ্চার গ্রেডিংটা 95% পর্যন্ত কনসিডার করব। সে যে অ্যানালাইসিস করে পাঠালো সেটা দেখালো যে 95%, তাহলে তো আপনার কন্ডিশনটাকে সে ফুলফিল করলো না। সো আপনি এটাকে ডিসক্রিপেন্সি হিসেবে ধরে নেবেন যে এটা এই ডকুমেন্টের একটা ত্রুটি। কোনো একটা ডকুমেন্টের ত্রুটি বের হলেই কিন্তু সর্বনাশ। কারণ আপনি লেটার অফ ক্রেডিট ইস্যু করার সময় সাপ্লায়ারকে বলেছেন যে আমি আন্ডারটেকিং দিচ্ছি যে তুমি যদি কমপ্লাইং প্রেজেন্টেশন আমার কাছে সাবমিট করো তাহলে আমি তোমাকে পেমেন্ট দিব। যদি কোনোভাবে তোমার ডকুমেন্টে কোনো ত্রুটি দেখা দেয় আমি কিন্তু তোমাকে ওই এলসির পেমেন্ট দেওয়ার আন্ডারটেকিং থেকে সরে যাব। পরবর্তীতে পেমেন্ট দেওয়ার ইস্যু ক্রিয়েট হয় এটা অ্যাপ্লিকেন্টকে রিকোয়েস্ট করে বা অন্য কোনো ইস্যুতে, বাট কমপ্লাইং প্রেজেন্টেশন না হলে সাপ্লায়ার কিন্তু কোনোভাবেই ইস্যুইং ব্যাংকের কাছ থেকে আর পেমেন্ট নিতে পারবে না। সো এই যে রেশিওগুলি, অ্যানালাইসিসগুলি, এগুলি পুরোটাই ডিপেন্ড করে আমাদের কান্ট্রি রেগুলেশনস এবং গুডসের উপর, কোন গুডস আনতে চাচ্ছি। যেমন আমি একটা ছোট্ট জিনিস দেখাই। রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট। রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেটে দেখেন এখানে লেখা আছে উই হিয়ার বাই সার্টিফাইং দ্যাট দ্য রেডিয়েশন লেভেল ইজ নট মোর দ্যান 50 BQ পার কেজি অফ CS 134 অ্যান্ড CS 37 ইন দ্য কনসাইনমেন্ট। এটা আসলে আমাদের ইম্পোর্ট পলিসি অর্ডার বলা আছে যে খাবার কোনো জাতীয় প্রোডাক্ট আনলে রেডিয়েশন লেভেলটা CS 135 অ্যান্ড CS 37 এর ক্ষেত্রে 50 BQ এর উপরে হতে পারবে না। এখন ও রেডি অ্যাক্টিভিটি সার্টিফিকেট প্রোভাইড করলো যে অথরিটি, তারা সেটা চেক করলো, চেক করে দেখলো যে এটা হচ্ছে 70 BQ। ওরা এটা লিখে দিল 70 BQ। আপনি এটার সাথে ম্যাচ করে দেখলেন যে আমি এলসিতে বলেছি আমার রেগুলেশনস অনুযায়ী, আমার এলসি অনুযায়ী এটা তো 50 BQ-র উপরে, এটা তো আমি অ্যাকসেপ্ট করবো না। সো ডকুমেন্ট ইজ ডিসক্রিপেন্ট। ডিসক্রিপেন্ট হলেই কিন্তু সাপ্লায়ারের মরণ, কোনো ধরনের আন্ডারটেকিং এ সে আর ইনভলভ থাকতে পারে না। এই জন্য সাপ্লায়ার কিন্তু সব সময় চায় যে ইম্পোর্টার বা ইস্যুইং ব্যাংক এলসিতে যেই যেই কন্ডিশনগুলি দিয়েছে সেই সেই কন্ডিশন অনুযায়ী তার ডকুমেন্টটা প্রোভাইড করার জন্য। এগুলি আমরা যখন ডকুমেন্টগুলি চেক করব, রুলসগুলি পড়বো, তখন আমাদের কোনটার জন্য কোন রিকোয়ারমেন্ট, কতটুকু আমরা একসেপ্ট করব, কতটুকু একসেপ্ট করব না, উই উইল ফার্দার ডিসকাস, আমরা তখন জানতে পারবো আস্তে আস্তে। এনি আদার কোয়েশ্চেন? অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? বিল অফ লেডিং এ নোটিফাই পার্টি তো সবসময় অ্যাপ্লিকেন্ট হবে নাকি? বিল অফ লেডিং এ নোটিফাই পার্টি সবসময় অ্যাপ্লিকেন্ট হবে? সবসময় অ্যাপ্লিকেন্ট হবে এরকম ম্যান্ডেটরি কোনো কথা নাই, বাট আমাদের যুক্তি বলে অ্যাপ্লিকেন্ট হওয়াটা জরুরি। কারণ গুডসটা আলটিমেটলি অ্যাপ্লিকেন্ট নিবে এবং গুডসটা প্রসেস করার নোটিফাই জন্য তার পার্টিতে কি টাকা দরকার। ব্যাংকের নাম থাকে কখনো? হ্যাঁ, ব্যাংকের নামও থাকে, ব্যাংকের নামও থাকে। ব্যাংক যদি ফার্দার স্ক্রুটিনির জন্য চিন্তা করে যে আমি এটা আহ, আহ, মানে আমিও এটাতে সম্পর্কে জানি গুডসটা আসছে কিনা, কারণ তারও তো এলসির একটা এক্সপায়ারি দিয়েছে, সেটা ঠিকঠাক করে ম্যাটিকুলাসলি অ্যাপ্লাই করা হচ্ছে কিনা দিতে পারে। ম্যাক্সিমাম সময় অ্যাপ্লিকেন্টের নাম থাকে, বাট অ্যাপ্লিকেন্টের বাহিরে যদি ইস্যুইং ব্যাংকের নাম দিতে পারি। ইভেন দো যদি অন্য কারো নাম দিতে চাই সেটাও দিতে পারি। যেমন ইন্ডিয়ান টায়ার্সের ক্ষেত্রে অনেক সময় ইন্ডেন্ট বলে যে আমাকেও তোমার বিল অফ লেডিং এ নোটিফাই পার্টিতে রাখো, যাতে আমি বুঝতে পারি যে আমার এই কনসাইনমেন্টটা আসছে। হতে পারে যে কারো নাম হতে পারে, বাট নর্মাল যুক্তি থেকে বলা যায় এটা অ্যাপ্লিক্যান্টের নাম হওয়াটা যৌক্তিক, এবং ম্যাক্সিমাম সময় অ্যাপ্লিক্যান্টের নাম থাকে। বাট ইট ইজ নট ইউনিক যে এই নামটা ম্যান্ডেটরি থাকতে হবে, এটা ওপেন, যে কেউ নামই এখানে অ্যাড করতে পারবে, যে কারো নাম থাকতে পারবে। কন্ডিশন হচ্ছে যার নাম থাকবে সে নোটিফিকেশন পাবে আপন অ্যারাইভাল অফ গুডস ইন ইম্পোর্টিং পোর্ট।
অ্যানাদার কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন? মোটামুটি কি আমাদেরকে ডকুমেন্ট সম্পর্কে একটু ধারণা হয়েছে? হ্যাঁ, ধারণা হয়েছে। ওকে, এই ডকুমেন্টের পিডিএফটা আমাদের পেজ গ্রুপে যাবে। আমরা এবার লেটার অফ ক্রেডিটের সুইফট নিয়ে একটু কথা বলবো, বাট এটা খুব লম্বা সময় লাগবে না। উইল টেক 25 or 30 মিনিটস হাইস্ট হাইস্ট, কারণ এটা আমরা দ্রুত শেষ করতে পারবো, কারণ এখানে আপনাদের পড়া দিব, এটাতে আপনাদের কাজ দিব, আপনারা নিজেরা একটু অ্যানালাইসিস করবেন। কারণ আমি আপনাদেরকে ফাউন্ডেশনটা কভার করেছি, ফাউন্ডেশন কভার করেছি মানে ডকুমেন্টগুলি চেক করেছি, লেটার অফ ক্রেডিটের প্রসেসিংগুলি নিয়ে ডিটেইল কথা বলেছি। এখন আপনারা ইলিজিবল যে সুইফটের ঘরে কি থাকে বা সেগুলির মধ্যে কোথায় কি লেখা থাকে সেগুলি চেক করার জন্য আপনারা এখন মোটামুটি ইলিজিবল, মানে ইলিজিবল হওয়া উচিত। যেহেতু আগে ডকুমেন্ট গুলো দেখাই নিছেন, সুইফট ফিল্ড ওখানে দেখলেই এইসব ডকুমেন্ট গুলো আসবে ওখানে, রাইট রাইট। ইজিলি বুঝতে পারবে। ইয়া, এটা হচ্ছে আমাদের ক্লাস। প্রোফর্মা ইনভয়েস নিয়ে আলোচনা করব, কারণ প্রোফর্মা ইনভয়েসের উপর বেস করে আমি লেটার অফ ক্রেডিট ইস্যু করি। প্রোফর্মা ইনভয়েসটা লিখলাম, আমি এই প্রোফর্মা ইনভয়েসটা নিয়েছি কিনা ঠিক এটার উপর বেস করে আমরা লেটার অফ ক্রেডিট ইস্যু করব, তো ইস্যু করেছি সেজন্য আমি এটাকে একসাথে অ্যালাইন করেছি। ওকে, প্রোফর্মা ইনভয়েস, বেনিফিশিয়ারির নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রোফর্মা ইনভয়েস নাম্বার, ডেট, পিআই ভ্যালিডিটি। পিআই ভ্যালিডিটি মানে এই প্রোফর্মা ইনভয়েসটা ইস্যু করার জন্য এই পিআইটা কতদিন ভ্যালিড থাকবে তার মধ্যে লেটার অফ ক্রেডিট ইস্যু করতে হবে, এই জন্য পিআই ভ্যালিডিটিটা দেওয়া আছে, এটা আমাদের কান্ট্রি রেগুলেশনসে বলা আছে। অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লিক্যান্ট তার নাম, কান্ট্রি অফ অরিজিন, গুডসের অরিজিন কোন কান্ট্রিতে, কান্ট্রি অফ ফাইনাল ডেস্টিনেশন, গুডসটা আসবে কোথায়, ফুল ডেসক্রিপশন অফ গুডস, কোন গুডস নিয়ে আসছি আমরা, ক্রাস্টার্ড স্টোন, আমি একটা ছবিও দেখিয়েছি, মানে আপনাদের পিআইতে ছবি থাকবে না, আমি আপনার বোঝার জন্য দেখিয়েছি, মানে এইটা আনতে চাচ্ছি আমি। বাংলাদেশে কোনো গুডস ইম্পোর্ট করার জন্য একটা স্পেসিফিক কোড ইউজ করতে হয়, এটাকে বলা হারমোনিক সিস্টেম কোড। ইন্টারন্যাশনাল কোড আছে, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা দেশে এই কোডটা অ্যালাইন, তবে আমাদের দেশে এটা 8 সংখ্যার একটা কোড থাকে। ইন্টারন্যাশনালে অন্য অনেক দেশ আছে যাদের দেশে 10 সংখ্যারও কোড থাকে, অন্য দেশে আছে 12 সংখ্যারও কোড থাকে, বাট প্রথম 6টা ডিজিট ইউনিকেলি প্রত্যেক কান্ট্রিতে মিল থাকতে হয়। এটা হচ্ছে এইচএস কোড, সো এইচএস কোডটা দেখতে হবে। এবং আমাদের প্রতি বছর একটা ট্যারিফ শিডিউল ক্রিয়েট করা হয় আমাদের, মানে এটা কাস্টমস অথরিটি করে, যে কোন কোন এইচএস কোডের আন্ডারে গুডসটা ইম্পোর্ট করা যাবে। সেই এইচএস কোডের ট্যারিফ শিডিউলের সাথে মিলিয়ে আমি এই এইচএস কোডটা চেক করে দেখি এটা কত ইউনিট আনবে, মেট্রিক টনে আনবে, কত মেট্রিক টন, প্রত্যেক মেট্রিক টনের দাম কত, $19.50। কোয়ান্টিটি আনবে কত, 50,000 মেট্রিক টন আনবে। 50,000কে এটা দিয়ে গুণ করলে $9,75,000 এলসি ওপেন করবে সে। $9,75,000 এলসি সাইন করে দিয়েছে। সেকেন্ড পেজও আছে টার্মস অ্যান্ড কন্ডিশন এলসির। পোর্ট অফ লোডিংটা হবে ইউএই, পোর্ট অফ ডিসচার্জ হবে চট্টগ্রাম, পেমেন্ট টার্মস হচ্ছে 100% ইররিভোকেবল, এলসি অ্যাট সাইট, সাইট এলসি ওপেন করছে। এটা যদি ইউপাস হতো বলে দিত, এটা যদি ডেফার্ড হতো বলে দিত। লাস্ট ডেট অফ শিপমেন্ট, কয় তারিখে শিপমেন্ট করতে হবে, এলসি এক্সপায়ার্ড হবে কয় তারিখ, তারপরে ইনকোটার্মস কোনটা ব্যবহার করবে, এটা নিয়ে আমরা আলোচনা করি নাই। ইনকোটার্মস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড টার্মস, যেখানে যে টার্মস দিয়ে বোঝানো হয় যে এই এলসি প্রসেসিং এ যে গুডস আসবে সেটার ফ্রেটটা কে দিবে, ইন্স্যুরেন্সটা করবে যে সেই ইন্স্যুরেন্সটা কে দিবে এটা বলা থাকে, এবং গুডসটা কতটুকু আসলে কে রিস্ক নিবে এটা বলা থাকে ইনকোটার্মস এর মাধ্যমে। সো এখানে একটা ইনকোটার্মস ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে CFR 202। এটা আমরা এখন বুঝবো না, এটা আমরা একটু পরে বুঝবো। এই CFR 202 এটা মানে মিন করে যে এটা আসলে এটার ফ্রেটটা কে দিবে, এটার ইন্স্যুরেন্সটা কোন পার্টি করবে, এটার রিস্কটা কে কতটুকু নেবে এটা। কারণ রাস্তা তো অনেক বড়, রাস্তা কোথায়, রাস্তা এখানকার রাস্তা হচ্ছে ইউএই থেকে শুরু করে চিটাগং পর্যন্ত আসবে, মাঝখানে গুডস কোন জায়গায় গেলে কোন পজিশনে গেলে কার রিস্কে থাকবে সেইটা আমরা ইনকোটার্মস এর মাধ্যমে জানতে পারি। ইনকোটার্মস টোটাল 11টা ইনকোটার্মস রয়েছে, সেগুলি নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে আলাদা, সেখানে আমরা এটা ডিটেলটা জানবো। জাস্ট মনে রাখতে হবে যে লেটার অফ ক্রেডিট ইস্যু করার সময় একটা ইনকোটার্মস অবশ্যই উল্লেখ করতে হবে, এবং এই ইনকোটার্মস এর উপর বেস করে ইনকোটার্মস দেখার সাথে সাথে আপনি
চিন্তা করে নিবেন এটা আসলে তিনটা জিনিসকে মানে কনসিডার করে যে এএলসির ফ্রেটটা কে দিবে, গুডসটা শিপমেন্টের ফ্রেটটা কে দিবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই এলসির ইন্স্যুরেন্সটা কে করবে। আমরা দেখেছি ইন্স্যুরেন্স প্রিমিয়ামের কথা বলেছি যে এই এলসির ইন্স্যুরেন্সটা কে করবে, ইন্স্যুরেন্সটা কে দিবে। থার্ড নাম্বার হচ্ছে এলসির গুড প্রসেসিং এর ক্ষেত্রে রিস্কটা কে কতটুকু নেবে সেটা। তাহলে ইনকোটার্মস দেখলেই কিন্তু এই তিনটা কথা মাথায় রাখতে হবে। এখানে ফ্রেড হচ্ছে $95,000, পার্শিয়াল শিপমেন্ট বা ডেলিভারি অ্যালার্ট। পার্শিয়াল শিপমেন্ট মানে হচ্ছে যে শিপমেন্টে পার্শিয়াল শিপমেন্ট মানে হচ্ছে যে শিপমেন্টটা মানে ভেঙে ভেঙে আসবে। ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে এক জাহাজ থেকে অন্য জাহাজে গুডসটা শিপমেন্ট করবে কিনা বা সরাবে কিনা বা নামাবে কিনা, এটা হচ্ছে ট্রান্সশিপমেন্টে পড়বে। এগুলি সব আমরা ডিটেল আবার আলোচনা করব। তাহলে পার্শিয়াল শিপমেন্ট হচ্ছে ইনকোটার্মসে ছোট বাংলায় যতটুকু বলছি, কারণ এটা আপনাদের এখনো গ্রিপের বাহিরে। এটা তো সবাই বুঝতে পারছেন যে কোনো একটা ইনকোটার্মসের 11টা ইনকোটার্মস আছে ইন্টারন্যাশনাল ট্রেডে, তার মধ্যে যে কোনো একটা ইনকোটার্মসের কথা এখানে বলা থাকবে। যেটা বলা থাকবে আমি আর এখন ডিটেল যাব না। আমরা দেখব যে ইনকোটার্মস মানে যে এটার ফ্রেট কে দিবে, এটার ইন্স্যুরেন্স কে দিবে, গুডসের রিস্কটা নিবে কে, এই তিনটা জিনিসকে অ্যালাইন করা হয় ইনকোটার্মস এর মাধ্যমে। এক এক ইনকোটার্মস এক এক পার্টিকে সাপোর্ট করে। এখানে সিএফআর দেওয়া আছে, সিএফআর সাপোর্ট করে যে ফ্রেটটা দিবে বেনিফিশিয়ারি, ইন্স্যুরেন্সটা করবে অ্যাপ্লিক্যান্ট, রিস্কটা এক এক অংশ পর্যন্ত এক একজন নেবে। পার্শিয়াল শিপমেন্ট মানে হচ্ছে যে শিপমেন্টটা ভেঙে ভেঙে দেওয়া হয়। যেমন আমার এখানে গুডস আসছে কতটুকু, আনার কথা কতটুকু, এখানে গুডস আনার কথা হচ্ছে 50 মেট্রিক টন। ধরেন 20 মেট্রিক টন একটা জাহাজে আসবে, আবার পরে 30 মেট্রিক টন আসবে, অথবা 20 মেট্রিক টন আসবে, 10 মেট্রিক টন আসবে, তারপরে 20 মেট্রিক টন আসবে। এই যে ভেঙে ভেঙে আনানো, এটাকে বলা হয় পার্শিয়াল শিপমেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট। ট্রান্সশিপমেন্ট, ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে দুবাই থেকে চিটাগং আসা পর্যন্ত কি একটা জাহাজে করে আসবে, না জাহাজ পরিবর্তন হবে। যদি পথে অন্য কোনো জাহাজ পরিবর্তন হয়, এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। ট্রান্সশিপমেন্ট অ্যালাউড বলে দিয়েছে যে হ্যাঁ, যদি পথে বিশেষ দরকারে কোনো কারণে প্রয়োজন হয়, একটা জাহাজ থেকে গুডসটা অন্য জাহাজে তুলে চিটাগং পর্যন্ত আনানোর পারমিশন দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রেডে ট্রান্সশিপমেন্টটা ম্যাক্সিমাম সময় অ্যালাউ থাকবে। কারণ ধরেন জাহাজ দিয়ে গুডস নিয়ে আসছি, হঠাৎ করে জাহাজে ঝড় উঠলো, যদি ওই জাহাজটা ডুবে ডুবে যাওয়ার অবস্থা থাকে, তখন তারা সেভ করার জন্য অন্য জাহাজে করে গুডস শিপমেন্ট করতে পারে। এই জন্য ট্রান্সশিপমেন্টটা অলওয়েজ অ্যালাউড থাকাটাই সবচেয়ে ভালো। পার্সেন্টেজ ক্রেডিট অ্যামাউন্ট টলারেন্স, টলারেন্স হচ্ছে 10%। টলারেন্স বলা আছে যে কোনো কারণে যতটুকু গুডস আনার কথা আছে, এইটা 10% পরিমাণ কম বেশি আসতে পারে, কোনো সমস্যা নাই, বেশিও আসতে পারে। এটা তো আমি ধরেন ক্রাস্ট স্টোন নিয়ে আসলাম, খেয়াল করেন ক্রাস্ট স্টোন নিয়ে আসার জন্য এগুলি আমরা আসলে কিসে করে আনবো, এগুলি ধরেন শিপে করে আনবো। শিপটা পুরো ফিল আপ করার জন্য আমি চিন্তা করলাম 50 মেট্রিক টন হলেই হবে, 50 মেট্রিক টন আনলাম। 50 শিপ ফিল আপ করার পরে দেখলাম যে একটু জায়গা রয়ে গেছে, তখন আরো কিছু পাথর আমি ওখানে দিয়ে দিব। যদি ওই জায়গাটা ফাঁকা থাকে, এই গুডসের বাইরে অন্য গুডস যদি আপনারা দেখেন, তেলের ট্যাঙ্কিতে যদি তেল নিয়ে আসি, ধরেন আমি আনার কথা 2 মেট্রিক টন তেল নিলাম, 2 মেট্রিক টন, হঠাৎ করে উপরে একটু জায়গা ফাঁকা থাকে, ফাঁকা থেকে গেলে এটা যদি যখন ঢেউ হয় কোনো কিছু হয়, তখন এটা নড়াচড়া করে নর্মালি মানে লিকেজ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এটার জন্য একদম ফিল আপ করে নিলে প্রোডাক্টের জন্য আমার অনেক সময় অ্যালাইনমেন্ট হবে। এখন এই ফিল আপটা কিন্তু আমি আগে থেকে বুঝতে পারি না, অনেক সময় দেখা যায় কম জায়গা লাগে, অনেক সময় বেশি জায়গা লাগে। এই ইস্যুসগুলির জন্য এই টলারেন্সটাকে রাখা, যে এই টলারেন্স 10% দেওয়া আছে, 5% দিতে পারেন, 3% দিতে পারেন, 2% দিতে পারেন। এটা দেওয়া মানে হচ্ছে গুডসটা ওইটুকু রেঞ্জে কম বেশি আসলে সেটা আমি একসেপ্ট করে নিব। অল ব্যাংক চার্জ ইনসাইড সিঙ্গাপুর টু বি বর্ন বাই দ্য সেলার, সিঙ্গাপুরের সকল ব্যাংক চার্জ সেলার দিবে। অল আদার ব্যাংকিং চার্জ টু বি বর্ন বাই দ্য কনসাইনি, কনসাইনি মানে ইস্যুইং ব্যাংক হচ্ছে বাকি অংশের দিবে। ইন্স্যুরেন্স উইল বি কাভার্ড বাই বায়ার, বায়ার ইন্স্যুরেন্স কভার করবে। সব ভেঙে ভেঙে বলা আছে। দ্য এলসি মাস্ট বি ওপেন বাই সুইফট, সুইফটের মাধ্যমে এলসি ওপেন করতে হবে। চার্টার পার্টি বিল অফ লেডিং নট একসেপ্টেড, অথবা এখানে লেখা আছে চার্টার পার্টি বিল টু বি একসেপ্টেড, এটা একটা নতুন ওয়ার্ড। চার্টার পার্টি বিল অফ লেডিং, আমরা বলেছিলাম বিল অফ লেডিং আলোচনা করার সময় যে আমরা অনেক ধরনের বিল অফ লেডিং পড়বো, সেখানকার একটা বিল অফ লেডিং এর নাম হচ্ছে চার্টার পার্টি বিল অফ লেডিং। চার্টার পার্টি বিল অফ লেডিং মানে হচ্ছে এই বিল অফ লেডিং, এই জাহাজটা পুরোটাই একজন তার প্রোডাক্টের জন্য ভাড়া করা, এটাকে বলা হয় চার্টার পার্টি বিল অফ লেডিং। পুরো জাহাজটা আমি ভাড়া করলাম শুধু আমার প্রোডাক্টের জন্য, অন্য কেউ সেখানে তার কোনো প্রোডাক্ট
দিবে না, দিতে পারবে না। এরকম জাহাজ যদি আমি ভাড়া করি, সেই ধরনের ভাড়া জাহাজটাকে বলা হয় চার্টার পার্টি বিল অফ লেডিং। স্পেলিং মিস্টেক ইত্যাদিতে বলা আছে ফ্রেট কে দিবে এটা বলা আছে। বেনিফিশিয়ারি ব্যাংক ডিটেল খুব ইম্পর্টেন্ট। বেনিফিশিয়ারি ব্যাংক ডিটেল মানে হচ্ছে এই এলসিটা বেনিফিশিয়ারি কোন ব্যাংকের মাধ্যমে পেতে চায়, সেই ব্যাংকের নাম এখানে। ওই যে অ্যাডভাইজিং ব্যাংক, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, এই জায়গা থেকে ক্রিয়েট হওয়া। আমি এলসিটা সুইফটটা মানে বেনিফিশিয়ারি চাচ্ছে যে এই ব্যাংকে তার এলসিটা যাবে, এখন আমি পাঠাবো এই সুইফটের আন্ডারে। এখন আমি চেক করে দিব, দেখব যে প্রশ্ন করব, কিন্তু এখন একটা প্রশ্ন করব। বেনিফিশিয়ারি চাচ্ছে এই ব্যাংকে এলসিটা পাঠানোর জন্য, আমি আমার সিস্টেমে চেক করব যে সিঙ্গাপুরে ওর সাথে আমার আরএমএ আছে কিনা, রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন আছে কি না। যদি ওর সাথে আমার আরএমএ থাকে, তাহলে সরাসরি আমি এলসিটা তাকে দিয়ে দিলাম, সে বেনিফিশিয়ারিকে দিয়ে দিল, ইজিয়ার। যদি ওর সাথে আমার আরএমএ না থাকে, তাহলে আমার আরএমএ রয়েছে এমন কোন ব্যাংকে এলসিটা প্রথমে সেন্ড করব, তারপরে সে এই ব্যাংকে এলসিটা সেন্ড করবে। তখন এই ব্যাংকটার নাম হবে কি ব্যাংক? প্রশ্ন। সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক। Second advisement. সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, রাইট। তখন এই ব্যাংকের নাম হবে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক। ক্লিয়ার? ওকে, ফাইন, হয়ে গেল। পিআই পেয়ে গেলাম, ইন্স্যুরেন্স সকল কিছু আমার কাছে নেওয়ার পরে এবার আমি এই যে সুইফটটা ছাড়বো, এই যে সুইফটটা রেডি করলাম। সুইফটটার যখন আমরা কোনো সুইফট ছাড়ি, তখন সেই সুইফটের ফরম্যাটের প্রথম নাম হয় FIN 700। এটাকে বলা হয় সুইফটের মানে এলসি ইস্যু পয়েন্ট। ফিন, এটা বিভিন্ন ফিন থাকে। এলসি ইস্যুর জন্য হচ্ছে ফিন হচ্ছে 700। সেন্ডার আমাদের যে ইস্যুইং ব্যাংক, সে সেন্ড করে। রিসিভারকে, রিসিভার আমার এই এলসিটা অন্য একটা এলসির ক্ষেত্রে এক্সিস ব্যাংক হচ্ছে রিসিভার, আমার এলসিটার ক্ষেত্রে এক্সিম ব্যাংক হচ্ছে রিসিভার, এই এলসির ক্ষেত্রে এক্সিম ব্যাংক হচ্ছে রিসিভার। আচ্ছা, এই এলসিটা এক্সিম ব্যাংকের মাধ্যমে যাবে, ওকে, এক্সিস ব্যাংক বা যার মাধ্যমে যাবে। যদি আমার এলসিটা সরাসরি অ্যাডভাইজিং ব্যাংকের কাছে আমি পাঠাতে পারতাম, তাহলে আমি এখানে দিয়ে দিতাম তার নাম, ওকে, যে এলসিটা পাবে। সিকোয়েন্স অফ টোটাল 1/1, 1/1 মানে হচ্ছে এটা একটা সুইফটের মাধ্যমে যাবে, এটা একাধিক সুইফট যাবে না। ফর্মস অফ লেটার অফ ক্রেডিট, এটা ইররিভোকেবল। আমি বলেছিলাম যে সুইফটের মধ্যে বাই ডিফল্ট লেটার অফ ক্রেডিট ইররিভোকেবল বলা থাকে, বলা আছে। ডকুমেন্ট ক্রেডিট নাম্বার, এটা আমার ইন্টারনাল নাম্বার, সিরিয়াল নাম্বার পড়েছে। ডেট অফ ইস্যু, কয় তারিখ ইস্যু করেছি। অ্যাপ্লিকেবল রুলস, এটা হচ্ছে ইউসিপি লেটেস্ট ভার্সন, অর্থাৎ ইউসিপি 600 এর সকল রুলস এখানে অ্যালাউ হবে। ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারি, কয় তারিখে এটা এক্সপায়ারি হবে, কোন দেশে এক্সপায়ারি হবে। অ্যাপ্লিকেন্টের নাম, বেনিফিশিয়ারির নাম। কারেন্সি কোড, কত ডলারের এলসি ওপেন করেছি সেটা বলা আছে এখানে। অ্যাভেলেবল উইথ, খুব ইম্পর্টেন্ট কথা। অ্যাভেলেবল উইথ মানে বেনিফিশিয়ারি কোথায় ডকুমেন্ট সাবমিট করতে পারবে। অ্যাভেলেবল উইথ বলা আছে এনি ব্যাংক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো ব্যাংকে সে ডকুমেন্ট সাবমিট করতে পারবে। আবার বলা থাকে অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন, এই ডকুমেন্টটা চাইলে নেগোশিয়েট করে পেমেন্ট করা যাবে। সো ডকুমেন্টটা কোথায় সাবমিট করবে এবং কোন প্যাটার্নে পেমেন্ট করবে সেটা একত্রে অ্যাভেলেবল উইথ এর ঘরে এন্ড অ্যাভেলেবল বাই এর ঘরে বলা থাকে। ড্রাফট অ্যাট সাইট, ড্রাফট মানে বিল অফ এক্সচেঞ্জ, আমি বিল অফ এক্সচেঞ্জ চেয়েছি এখানে এলসিতে। বিল অফ এক্সচেঞ্জটা কার নামে দিতে হবে সেটাও বলে দিয়েছি, নর্মালি ইস্যুইং ব্যাংকের নামের কথা। তাহলে ফিল্ড 42C, ফিল্ড 42A, এই দুইটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ রিলেটেড ইস্যুস। 43P, পার্শিয়াল শিপমেন্টটার কি স্ট্যাটাস, অ্যালাউড না নন অ্যালাউড। ট্রান্সশিপমেন্টের কি অ্যালাউড না নন অ্যালাউড। পোর্ট অফ লোডিং, কোন পোর্ট থেকে আসবে। প্লেস অফ ফাইনাল ডেস্টিনেশন, কোথায় গিয়ে নামবে। কয় তারিখ, লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, কয় তারিখে সর্বশেষ আসবে। ডেসক্রিপশন অফ গুডস, কোন গুডস আনবো, কোন এইচএস কোডের আন্ডারে, কত মেট্রিক টনে, কোন পিআই কে অ্যালাইন করে, সেইটুকু ডিটেইল এখানে দেওয়া আছে। ফিল্ড 46 এ ডকুমেন্ট রিকোয়ার্ড, এই যে এইটা হচ্ছে খুব খেলা। ডকুমেন্ট আমি কি কি চেয়েছি তার কাছে, এই অনুযায়ী সে কিন্তু দিতে হবে। একটু আগে যে আমি আপনাদেরকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেখিয়েছি, বিল অফ লিডিং দেখিয়েছি, তারপরে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস দিয়েছি, সব আমি এখানে চেয়েছি বলে সে দিয়েছে। প্রথমে দেখেন, 1 নম্বর আমি চেয়েছি বেনিফিশিয়ারিজ ড্রাফট ইন ডুপ্লিকেট। বিল অফ এক্সচেঞ্জ চেয়েছি 2 কপি, এবং সেটা ড্রন অন হতে হবে
যে ব্যাংকের নাম বলেছি সে তার বরাবর দিতে হবে, দিল। বেনিফিশিয়ারি ম্যানুয়ালি সাইন্ড 6 fold কমার্শিয়াল ইনভয়েস, আমি কমার্শিয়াল ইনভয়েস চেয়েছি, ম্যানুয়ালি সাইন্ড হতে হবে, কিন্তু এটা সাইন না হলে হবে না, আমি কিন্তু বলে দিয়েছি ম্যানুয়ালি সাইন্ড। কমার্শিয়াল ইনভয়েসের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে ম্যানুয়ালি সাইনের দরকার হয় না, কিন্তু আমাদের কান্ট্রি ল হচ্ছে ম্যানুয়ালি সাইন হতে হবে, এই জন্য আমি এখানে ম্যানুয়ালি সাইন কথাটা লিখে দিয়েছি। তাহলে কমার্শিয়াল ইনভয়েস চেয়েছি 6টা, এবং আমি বলেছি সবগুলি ম্যানুয়ালি সাইন করতে হবে। ইন্টারন্যাশনাল রুলস এর বাহিরে যদি আমার লোকাল কোনো রুলস থাকে, আমি চাইলে ইন্টারন্যাশনাল রুলসটাকে ওমিট করে সেই লোকাল লোকাল রুলসকে লেটার অফ ক্রেডিটে ইনজেক্ট করতে পারি। ম্যানুয়াল সাইনটা হচ্ছে তার একটা রকম। ইন্টারন্যাশনাল রুলসে কমার্শিয়াল ইনভয়েস সাইন করার কথা বলা নাই, বাট আমার লোকাল রুলসে কমার্শিয়াল ইনভয়েস সাইন করার কথা বলা আছে, দ্যাটস ওয়াই আমি ম্যানুয়ালি সাইন ওয়ার্ডটা ইউজ করেছি। 3 নম্বর ডকুমেন্ট চেয়েছি সাইন ডিটেইল প্যাকিং লিস্ট চেয়েছি 6 কপি। 4 নম্বরে চেয়েছি সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুড বাই গভর্নমেন্ট অ্যাপ্রুভ অথরিটি, তাদের দেশে যে কোনো একটা অথরিটির কাছ থেকে সার্টিফিকেট অফ অরিজিন প্রোভাইড করার কথা বলেছি। 4টা ডকুমেন্ট চেয়েছি এখানে আমি, বিল অফ এক্সচেঞ্জ, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন। ফার্দার মোর, ইন্স্যুরেন্স কাভার্ড বাই অ্যাপ্লিকেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্স্যুরেন্স কাভারেজ হয়েছে, সুতরাং ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা লেটার সাবমিট করার জন্য আমি চেয়েছি এখানে আরেকটা ডকুমেন্ট। A certificate to be issued by the beneficiary stating that the goods shipped strictly as per respective pro forma invoice, আরেকটা সার্টিফিকেট চেয়েছি, যে বেনিফিশিয়ারি একটা সার্টিফিকেট দিবে যে আমি গুডসটা pro forma invoice যেভাবে যেই গুডস যেভাবে দেওয়ার কথা আমি আন্ডারটেকিং দিচ্ছি আমি সেভাবে দিয়েছি, অ্যানাদার ডকুমেন্ট। 7 নম্বরে আমি আরেকটা ডকুমেন্ট চেয়েছি, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাড্রেস এবং ইটিন বিটিন বিনগুলি গুডসের উপরে লেখা ছিল, এটা কনফার্মেশন চেয়ে আমি আরেকটা সার্টিফিকেট চেয়েছি, বেনিফিশিয়ারি শেল সেন্ড শিপমেন্ট অ্যাডভাইস টু বাই শিপ ইম্পোর্টারকে প্রোভাইড করবে, এবং এই ইমেইলের একটা কপি দেওয়ার জন্য আমি বলেছি। ওকে, আমি আবার আরেকটা সার্টিফিকেট চেয়েছি, যে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভ অথরিটি অফ দ্য এক্সপোর্টিং কান্ট্রি সার্টিফাইং দ্যাট দ্য প্রোডাক্টস আর নট সোয়াইন অ্যান্ড ফ্রি ফ্রম ব্যাকটেরিয়া। আমি দেখেন ওই যে হেলথ সার্টিফিকেটের মতো আমি একটা সার্টিফিকেট চেয়েছি, যে গুডসটা নিয়ে আসছি সেটা সোয়াইন এবং ব্যাকটেরিয়া ফ্রি, এরকম তোমার দেশের একটা কম্পিটেন্ট অথরিটি বা একটা অ্যাপ্রুভ অথরিটির কাছ থেকে আমাকে একটা সার্টিফিকেট দিবা। ওকে, দ্য শিপমেন্ট ডকুমেন্ট মাস্ট বি অ্যাকম্পেন্ড বাই এ রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট, আরেকটা সার্টিফিকেট চেয়েছি। মনে আছে তো ডকুমেন্টের মধ্যে লেখা ছিল 50 BQ পার কেজি অফ CS-137, আমি এলসিতেই বলে দিয়েছি যে কন্ডিশনটা এরকম হবে রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেটে। So, the beneficiary, when submitted this document, the document is fully aligned with this clause. Otherwise, it will treat it as discrepancy. আরেকটা সার্টিফিকেট চেয়েছি হেলথ সার্টিফিকেট, আমি বলেছি যে একটা হেলথ সার্টিফিকেট দিতে হবে, এখানে বলা থাকতে হবে যে বাফেলো মিট বা এটার বাইরে হবে। আরেকটা সার্টিফিকেট চেয়েছি যে ডেট অফ ম্যানুফ্যাকচার অ্যান্ড ডেট অফ এক্সপায়ারি অফ দ্য গুডস, এই গুডসটা পাঠাচ্ছ এটার ইস্যু ডেট কবে, এক্সপায়ারি ডেট কবে। যদি খাবার খাবার আইটেম হয়, আপনি কি এক্সপায়ারি ডেট ছাড়া সকালবেলা পাউরুটি কিনতে তো সবার আগে দেখেন এক্সপায়ারি ডেট আছে কিনা। সো আপনি বিদেশ থেকে একটা গুডস আনছেন, এটার এক্সপায়ারি ডেট আছে কিনা এটা আপনার তো চেক করতে হবে। এই জন্য আমি তাকে বলে দিলাম তুমি ডিক্লেয়ার দিয়ে দাও এটা শিপমেন্ট ডেট কবে, ইস্যু ডেট কবে এবং এক্সপায়ারি ডেট কবে। মানে আপনি দেখতেছেন যে আমি কত দিক থেকে জাল বিস্তার করছি। মানে সে আসলে 2 নম্বর প্রোডাক্ট শিপমেন্ট করার কোনো সুযোগ আমি তাকে দিচ্ছি না, বিভিন্ন ডকুমেন্ট দিয়ে আমি তাকে আটকায় দিচ্ছি, কিছু তার নিজের, কিছু বাইরের অথরিটির কাছে গেলেই আবার চেকিং এর ইস্যু চলে আসবে। দ্য মিট শুড বি 100% হেলথ ফর হিউম্যান কনজাম্পশন, আমি এই এলসিটা আসলে একটা মাংস আনার এলসি ছিল, যার জন্য এখানে অনেকগুলি ক্লজ দেওয়া আছে, মানুষের খাবার, যার জন্য এই ক্লজগুলি দেওয়া আছে, এই যে দিলাম। 46-এ আমি যতগুলি কথা বলবো অল আর রিলেটেড উইথ ডকুমেন্ট, এগুলিতে ডকুমেন্ট দিতে হবে। 47-এ আমি এডিশনাল আরো কিছু ইনফরমেশন চাইতে পারি, আমার এলসির প্রসেসিং এর চার্জ কত, তারপরে ডিসক্রিপেন্সি হলে সেটা চার্জ কত, ব্যাংক চার্জ কে দিবে সেটা বলা থাকবে। পিরিয়ড অফ প্রেজেন্টেশন মানে যেদিন শিপমেন্ট হবে তার কত দিনের মধ্যে নমিনেটেড ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, এটা হচ্ছে পিরিয়ড অফ প্রেজেন্টেশন। মানে আপনি তো শিপমেন্ট করে বসে থাকলে হবে না, আপনাকে একটা আমি এলসিতে টাইম বার দিয়ে দিব যে এত দিনের মধ্যে আপনি আমাকে ডকুমেন্টটা আমার নমিনেটেড ব্যাংকে সাবমিট করতে হবে। কনফার্মেশন উইদাউট, খুবই ইম্পর্টেন্ট, মনে আছে কনফার্মিং এলসির একটা কন্ডিশন পড়ে আসছিলাম যে যদি ইস্যুইং ব্যাংকের কন্ডিশনে বেনিফিশিয়ারি সাফিসিয়েন্ট মনে না করে তাহলে সে ফার্দার কনফার্মেশন চাইতে পারে। যদি কোনো ব্যাংক ফার্দার কনফার্মেশন দেয় তাহলে এই ফিল্ডটা এসে
কনফার্মেশনের জায়গায় হয়ে যাবে এই ইনস্ট্রাকশন। এখানে উইদাউট, এখানে তিনটা কর থাকে, উইদাউট, উইথ অ্যান্ড মে অ্যাড। এই জায়গাটাতে তখন হবে কনফার্মড এলসি। আর পরেই তখন কনফার্ম এলসি, কে কনফার্মেশন দিয়েছে সেই ব্যাংকের নাম চলে আসবে। উইদাউট হওয়ার কারণে কেউ কনফার্মেশন দেওয়ার কোনো কথা নেই, এই জন্য ব্যাংকের কোনো নাম আসে না। বাট যখন এটা কনফার্ম এলসি হবে, তখন যখনই আপনি এটা কনফার্ম ক্লিক করবেন, অটোমেটেড কনফার্মিং ব্যাংকের নাম এখানে চলে আসবে। তখন আপনি কনফার্মিং ব্যাংকের নাম এই জায়গাটাতে প্রোভাইড করতে হবে। ফর ফিল্ড 78-এ আপনি ডকুমেন্ট ডিসপোজাল, সাপ্লায়ারকে তো বলবেন যে তুমি ডকুমেন্ট, আমার ইস্যুইং ব্যাংকের অ্যাড্রেস এটা, তোমার নমিনেটেড ব্যাংকের মাধ্যমে আমাকে এই ব্যাংকে ডকুমেন্ট পাঠাবা। এই যে সেটা বলে দিয়েছে, আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছে ডিটেলটা। অ্যাডভাইস থ্রো ব্যাংক হচ্ছে 57। যদি কোনো কারণে বেনিফিশিয়ারি যেই ব্যাংকে এলসি নিতে চাচ্ছে তার সাথে যদি আমার আরএমএ না থাকে, তখন কিন্তু আমার সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আসবে। আর যখনই সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আসবে, তখন আমি এলসিটা ছাড়বো, সরাসরি এলসিটা দিব, আমার সাথে যে ওই দেশে যার সাথে আরএমএ আছে তার নাম এখানে থাকবে। আর তার সাথে যেহেতু আমার আরএমএ নাই, তখন আমি সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের নামটা এখানে দিয়ে দিব। সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আমার এই এলসিতে সরাসরি এক্সিস ব্যাংকের সাথে আরএমএ ছিল বলে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকটা ফাঁকা। বাট আপনি চাইলে, আমরা এলসিতে যখন পড়বো তখন আমরা এগুলি আবার এক্সাম্পল যাবে, যখন অ্যাডভাইজিং ব্যাংকের ক্লজটা পড়বো সেখানে আমরা এই দুইটা ওয়ে দিয়ে দেখাবো। সো যদি সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আসতে হয়, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকটার নাম এখানে থাকবে। তখন এক্সিস ব্যাংক এলসিটা পাবে, পাওয়ার সাথে সাথে এক্সিস ব্যাংক এলসিটা পাওয়ার সাথে সাথে প্রথমে কোনো কিছু আগে দেখবে না, সে প্রথমে দেখবে ফিল্ড 57। যদি দেখে এখানে অন্য একটা ব্যাংকের নাম আছে, তখন সে চিন্তা করবে এলসিটা আমি সরাসরি সাপ্লায়ারকে দিব না, 57-এ যার নাম আছে সে সাপ্লায়ারকে দিবে। সো আমি এলসিটা তার কাছে ট্রান্সমিট করে দিই। আবার যদি দেখে যে 57-এ কোনো কথা লেখা নাই, তখন সে চিন্তা করবে এলসিটা আমাকে ট্রান্সমিট করতে হবে, সাপ্লায়ারকে প্রোভাইড করতে হবে। সো আই এম চেকিং দ্য সাপ্লায়ার নেম ইন মাই রেকর্ড বুক অ্যান্ড আদার থিংস, and then I will send the LC to the respective beneficiary. বুঝতে পেরেছেন 57 এবং ইস্যুয়েন্স অফ এলসির ক্যারেক্টারিস্টিক্স গুলি কিভাবে কাজ করে। দ্যাটস অল অ্যাবাউট লেটার অফ ক্রেডিট প্রসেসিং MT700, যেটা দিয়ে সুইফটটা পাঠায়। দেখেন সকল ইনফরমেশন আই গেস হ্যাভ টু বি ইনক্লুডেড ইন সুইফট মেসেজ। এবং এটা এক এক ব্যাংক এক এক রং, এক এক ঢং, এক এক স্টাইল, এক এক আন্ডারটেকিং প্যাটার্ন করার মাধ্যমে এই লেটার অফ ক্রেডিট ইস্যু করে। এই লেটার অফ ক্রেডিটটা যখনই বেনিফিশিয়ারি পেয়ে যায়, ইট ইজ দ্য প্যারামাউন্ট ডিসক্রিপশন ফর হিম, যে এই লেটার অফ ক্রেডিটের কন্ডিশন, কারণ এইটা তার জন্য এখন ভাইবেল হয়ে গেছে। এই যেমন ফিল্ড 46-এ যত ধরনের 16টা ডকুমেন্ট চেয়েছে, 16টা ডকুমেন্ট সাবমিট করা তার জন্য ভাইবেল। এখান থেকে কোনো একটা কন্ডিশন, কোনো একটা জায়গায় যদি কোনো ধরনের খুঁত ক্রিয়েট হয়, দেন দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সি হলেই কিন্তু ইস্যুইং ব্যাংক যে এলসি ইস্যুর সময় বলেছে যে কমপ্লাইং প্রেজেন্টেশন হলে আমি তোমাকে পেমেন্ট দিব, ওই কমপ্লাইং প্রেজেন্টেশন আর থাকবে না। কমপ্লাইং প্রেজেন্টেশন আর না থাকা মানে ইস্যুইং ব্যাংক কিন্তু আর তখন পেমেন্ট দিতে বাধ্য থাকে না। সো এই 16 রকমকে কনসিডার করে ডকুমেন্ট সাবমিট করাটা খুবই জরুরি, খুবই এসেনশিয়াল। ফর্মাল এই ফিল্ডগুলিকে আরেকটু আপনাদের এটা, মানে আপনাদের একটা বইতে আছে ফর আরেকটু ডিসকাশন করে দেওয়া, বাট এটা আপনারা না শুধুমাত্র উপরের ডকুমেন্টগুলি দেখলেই হবে, আর অন্য কোনো ডকুমেন্ট দেখার দরকার নাই। এবার আমরা যেটুকু নিজের ভাষা বলেছিলাম সেটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে, প্রত্যেকটা ফিল্ড ধরে ধরে ব্যাখ্যা করা হয়েছে। তবে এই যে যেমন ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিট, এই ম্যান্ডেটরি ফিল্ড, আমরা এটা দেখে আসছি 40A পড়ে আসছি উপরে, সেই ক্লজটাকে এখানে লিখেছে যে ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিট এখানে আসলে কি থাকে সেটা বলেছে এখানে। আমি অবশ্য ডিসকাস করে ফেলেছি প্রত্যেকটা পয়েন্ট। তবে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, লেটার অফ ক্রেডিট ইস্যু করতে গিয়ে আমি বলেছিলাম যে এক একজন এক এক রং ঢং স্টাইল দিয়ে এলসি ইস্যু করে। তাহলে একটা লেটার অফ ক্রেডিটের কি সকল ফিল্ড চাইলে যে কেউ যে কার মতো চেঞ্জ করতে পারবে? না। সকল ফিল্ড এবং সকল ফিল্ডই কি দেওয়া ম্যান্ডেটরি? না। কিছু ফিল্ড আছে ম্যান্ডেটরি, কিছু ফিল্ড ম্যান্ডেটরি না। তাহলে কোন ফিল্ডটা ম্যান্ডেটরি, কোন ফিল্ডটা ম্যান্ডেটরি না, গ্র্যাজুয়ালি হ্যাভ টু বি ইনপুটেড হিয়ার। ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিট এ ম্যান্ডেটরি ফিল্ড, ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার ম্যান্ডেটরি ফিল্ড, ডেট অফ ইস্যু ম্যান্ডেটরি ফিল্ড, অ্যাপ্লিকেবল রুলস ম্যান্ডেটরি ফিল্ড। আমরা এগুলি সব ব্যাখ্যা করেছি, ওরা এখানে আরেকটু মানে ফার্দার আরেকটু অ্যাড করেছে। ম্যান্ডেটরি ফিল্ড, available with mandatory field, draft,
ম্যাক্সিমাম পেমেন্ট লিমিট অ্যান্ড অপশনাল ফিল্ড দেখতে পেয়েছেন, মানে অপশনাল ফিল্ড যেগুলি সেগুলি যদি আমি না দেই, নো ইস্যুস, বাট ম্যান্ডেটরি ফিল্ডটা কখনোই মিস করা যাবে না। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেস ক্লাস, বিকজ আমরা ইউসিপিতে যাব না। আগামীকালকে আমরা ফর্মালি জাস্ট এই জায়গা থেকে শুরু করব। আমি গ্রুপে শেয়ার করে দিব ইউসিপির আমাদের আগামীকালকের লেকচারটা গ্রুপে শেয়ার করে দিব। ইউসিপি 600 এখন আমাদের পড়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা। আমরা ইনশাল্লাহ ইউসিপি 600 আর্টিকেল 1 টুমরো আমাদের স্টার্ট হবে সকাল 9টায়। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আমি আজকে আপনাদেরকে দুইটা সিনপসিস দিব, চারটা সিনপসিস দিব টোটাল। একটা হচ্ছে ইম্পোর্ট পলিসি অর্ডার আমাদের লোকাল লর জন্য, এক্সপোর্ট পলিসি অর্ডার আমাদের লোকাল লর জন্য। টোটাল ডকুমেন্ট নিয়ে আমাদের যেই সিনপসিসটা হয়েছে সেটা, অ্যান্ড সুইফটের বিভিন্ন ফিল্ড নিয়ে আমাদের যে সিনপসিসটা আছে এটা, এই চারটা সিনপসিস আমি আপনাদেরকে প্রোভাইড করবো আজকে, অ্যান্ড রেকর্ডিং অ্যাজ ওয়েল পেইড গ্রুপে। আর আগামীকালকে আমাদের ইউসিপি 600 এর উপর ক্লাস শুরু হবে। সেই ইউসিপি 600 এর ক্লাস স্ট্রাকচার বা ক্লাসের সিনপসিসটা আমি দিয়ে রাখবো যাতে আপনারা গো থ্রু করতে পারেন। দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো অবজারভেশন? স্যার কালকে তো ইয়ে ছিল, অফিস ছিল তাই না? কালকে, ও আচ্ছা, কালকে তো অফিস আছে, সরি আই এম এক্সট্রিমলি জি সরি, স্যার। কালকে অফিস আছে। তাহলে কালকে 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 আবার কালকে কি করবো তাহলে বলেন তো? সন্ধ্যার পরে কি ক্লাসটা নেওয়া যায়? সন্ধ্যার পরে আমি আসলে কালকে জার্নিতে থাকবো, ইনফ্যাক্ট বিকেলে, হ্যাঁ। আম, তাহলে সন্ধ্যার পরে সম্ভবত না হলে রোববারে নেন স্যার, রোববারে রাতে নিতে পারেন। রোববারে আমি রাতে নিতে পারবো, রোববারে আমি ফ্রি আছি। রোববারে রাতে কি নিব? জি, নেওয়া যায়। কয়টার সময় টাইম দিব? 8টা থেকে হলে 10টা ভালো। স্যার। 8টা বা 9টা। না, একটু শেষের দিকে আর আপনারা একটু কনসিডার করেন 10টা ওনাদেরকে, দেন স্যার, কারণ 10টা। আমার 10টা স্যার, 10টা। রাইট, আমার এফইডিতে যারা আছেন ব্যাংকে সবার এখন প্রেশার, হ্যাঁ। আমরা 10টা, যে তবে শার্প 10টায়, একদম জাস্ট 10টার 1 মিনিট পরে শুরু হবে না। 10টা জি থেকে স্যার। 11টায় আমরা 1 ঘন্টা পড়বো, ঠিক আছে? 1 ঘন্টা মোটামুটি আমরা দুইটা ক্লাস শেষ করতে পারবো। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার 10টা থেকে 11টায়, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ।